বিসমিল্লাহির রহমানির রহিম। হাজিরানে মজলিস, আপনাদের সবাইকে শুকরিয়া, সালাম। আসবার সময় জামে আটকে গেছিলাম, ভয়াবহ জাম। গুগল ম্যাপ সার্চ করতে করতে এসেছি। তখন মনে হচ্ছিল মাওলানা আজাদ সোবহানী তো ঢাকার জাম দেখেননি, তাহলে ওনার ইসলামী সমাজতন্ত্রে কি হতো আমি বুঝতে পারছি না। আজকে আমি অনেকটা কর্তব্যের খাতিরে এই মহান দার্শনিক বিপ্লবী মাওলানা আব্দুল কাদের আজাদ সোবহানী স্মৃতি ভাষণের শ্রদ্ধা নিবেদন করতে এসেছি। আমি কি বলবো তার চেয়ে আমার ভালো লাগছে আপনাদের সাথে পরিচয় লাভের এই সুযোগ ঘটায়। আরশি নগরকে মোবারকবাদ জানাচ্ছি, তারা এই মহান দার্শনিককে নিয়ে আলোচনার আয়োজন করেছে এবং আমাকে আমন্ত্রণ জানিয়েছে। আরশি নগরের সাথে আমার যোগাযোগ অল্প কয়েকদিনের। এর যে পরিচালক মাহদি এবং মাহফুজ এলাহি, এই অল্প কয়েকদিনের পরিচয়ে আমি বুঝতে পেরেছি যে এরা বেশ পড়ুয়া। এরা এই তরুণ বয়সেই জীবন জগৎ রাষ্ট্র সম্বন্ধে অনেক কিছু ভাবে এবং মানুষের মুক্তির পথ নিয়েও আলাপ আলোচনা করে। আমার তখন মনে হলো যে এই পড়ুয়ার সংগঠনটার সাথে আমার একটু পরিচয় ও আত্মীয়তা থাকা দরকার। আমি সেই আকর্ষণে আসলে আজকে ছুটে এসেছি। মাওলানা আজাদ সোবহানী আলাপের এই অনুষ্ঠানে অনেকেই হয়তো অবাক হয়ে গালে হাত দিয়ে ভাবছেন এই লোকটা কে। কারণ এই লোকটা আমাদের জনপরিসরে, আমাদের ভাব জগতে অনুপস্থিত। হয়তো এরকম অনুপস্থিত না হলেই ভালো হতো। আরশি নগর এই দুঃসাহসের কাজ করেছে, তাকে জনপরিসরে আমাদের ভাব জগতে তুলে আনবার এই উদ্যোগকে আমি মোবারকবাদ জানাই। আগে আমরা মাওলানা আজাদ সোবহানীর সাথে একটু পরিচয় করি। ওকে তো আমরা অলমোস্ট চিনি না, কে এই ব্যক্তিটা। মাওলানা আজাদ সোবহানী ছিলেন বিখ্যাত রব্বানি দর্শনের প্রবক্তা। এই দর্শনটা 1950-এর দশকে আমাদের দেশের বুদ্ধিজীবী, রাজনীতিবিদ এবং কিছু কিছু সংস্কৃতি কর্মীদের প্রভাবিত করেছে। রাজনীতির জগতে আবুল হাশিম সাহেব ছিলেন, এই যে আমাদের খুব বিখ্যাত বামপন্থী বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর সাহেবের আব্বা। মাওলানা ভাসানী ছিলেন আওয়ামী মুসলিম লীগের প্রথম প্রতিষ্ঠাতা সম্পাদক শামসুল হক সাহেব ছিলেন। এরা সবাই কম বেশি রব্বানি দর্শনে প্রভাবিত হয়েছিল। তমদ্দুন মজলিস বলে একটা সংগঠন ছিল, সাংস্কৃতিক সংগঠন। এদের নেতা ছিলেন দেওয়ান মোহাম্মদ আজরফ, শাহিদ আলী, প্রফেসর হাসান জামান। এরাও কম বেশি রব্বানি দর্শন দ্বারা প্রভাবিত হয়েছে। সেই রব্বানি দর্শনের প্রভাব এখন আমাদের দেশে স্থিরিত হয়ে গেছে, কিন্তু তার রেলিভেন্স, তার প্রাসঙ্গিকতা বোধহয় এখনো কিছুটা রয়ে গেছে। মাওলানা আজাদ সোবহানীর জন্ম অবিভক্ত ভারতের মধ্যপ্রদেশে বালিয়া বলে একটা জায়গায়। ওনার পিতা একজন আলেম ছিলেন, ওনার লেখাপড়া হয়েছিল মাদ্রাসাতে। পরে উনি মাদ্রাসায় শিক্ষকতা শুরু করেন এবং পরবর্তীকালে উনি রাজনীতিতে আসেন এবং ওনার রাজনীতিতে সক্রিয় হাজিরা আমরা দেখি খেলাফত আন্দোলনের ভিতর।
এবং খেলাফত আন্দোলনে তার সহকর্মী ছিলেন বিখ্যাত খেলাফত নেতা মৌলানা মোহাম্মদ আলী এবং মৌলানা আবুল কালাম আজাদ। পরবর্তীকালে উনি কিছুদিন শ্রমিক আন্দোলন করেছেন এবং কিছুদিন কংগ্রেসও করেছিলেন, কিন্তু এসব আন্দোলনের সাথে তিনি বেশি দিন স্থায়ী হতে পারেননি। হয়তো এইসব আন্দোলনের প্রক্রিয়ার সাথে তিনি অ্যাডজাস্ট করতে পারেননি, অথবা চিন্তার দিক দিয়ে তার মতানৈক্য হয়েছিল। শেষমেশ তিনি মুসলিম লীগে যোগদান করেন এবং দেওবন্দের যে অংশটা, দেওবন্দের আলেমদের যে অংশটা পাকিস্তানের সাথে যোগ দিয়েছিল, জমিয়ত উলামায়ে ইসলাম, যেটা জমিয়ত উলামায়ে হিন্দের বাইরে যে অংশটা, এই অংশটার উনি একজন বড় নেতাও ছিলেন এবং মৌলানা শাব্বির আহমেদ ওসমানীর নেতৃত্বে ওনারা পাকিস্তান আন্দোলনকে সমর্থন করেছেন। এবং সেই সময় তিনি বাংলা, আসাম, বিহারে পাকিস্তানের পক্ষে প্রচারণাও চালিয়েছিলেন। পাকিস্তান হবার পর ওনার বন্ধুদের মতো তিনি এদেশে আসেন নাই। তিনি বিহারের গোরখপুর নামক একটা জায়গায় থেকে যান। ওখানে উনি একটা ইউনিভার্সিটি করেন, জামিয়া রব্বানি। শেষ জীবনে উনি রব্বানি দর্শনের উপরে লেখালেখি করতেন এবং উনি একটা সংগঠনও করছিলেন, জামাতে রব্বানি, রব্বানিদের সংগঠন। এবং ওখানেই তিনি সম্ভবত 1963 সালে ইন্তেকাল করেন। উনি দেশ বিভাগের পর, মানে ভারত ভাগের পর একবার সোভিয়েত ইউনিয়নে যান এবং সোভিয়েত ইউনিয়নকে তিনি অনেক প্রশংসা করেছিলেন। তখন যেহেতু রব্বানি দর্শনের একটা এলিমেন্ট ছিল পুঁজিবাদের বিরোধিতা, এই ক্ষেত্রে তারা সমাজতন্ত্রকে অনেকটা কাছাকাছি মনে করতেন। ওনার সমসাময়িক একজন আলেম ছিলেন, ওনার নাম মৌলানা হাসরত মোহানি। উনিও একজন বিপ্লবী আলেম। ঠিকই বলেছেন। আজকে যে আমরা খুব ইনকিলাব জিন্দাবাদ শব্দটা ব্যবহার করি, এই স্লোগানটা এই মৌলানা হাসরত মোহানি চালু করেছেন। শুধু তাই না, উনি একজন খুব অসাধারণ কবি ছিলেন। উনি গজল লিখতেন। খুব সেই বিখ্যাত গোলাম আলীর গজল, যে চুপকে চুপকে রাতিয়া সুবাহানা, ওটা ওনারই লেখা। তো এরকম অনেক প্রেমের গজল উনি লিখেছেন। বিপ্লবীরা তো আবার কবিও হয়, কবিতা এবং বিপ্লব পাশাপাশি চলে। মৌলানা হাসরত মোহানি এরকমই একজন বিপ্লবী ছিলেন। ওনার সাথে মৌলানা আজাদ সোমানির একটা চিন্তা ভাবনার ঐক্য ছিল, একটা মিত্রতা ছিল। ওনাদের একটা দর্শন ছিল রব্বানি দর্শন। ওনারা সব রকমের আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ, রাজতন্ত্র, এগুলোর ওনারা বিরোধিতা করতেন। এবং একই সাথে এরা আবার প্যান ইসলামিস্ট ছিল, এটা তাদের ইউনিক বৈশিষ্ট্য। এরা একই সাথে সাম্রাজ্যবাদের বিরোধিতা করতেন, আবার বিশ্ব মুসলমানের ঐক্য চান। তারা পুঁজিবাদের বিরোধিতা, ক্যাপিটালিজমের জায়গা, ক্যাপিটালিজম ব্যাপারটা তাদের পছন্দ হয়নি। এবং এই কারণে অনেকে তাদেরকে একটু সমাজতন্ত্র ভাবাপন্ন বলেন। কিন্তু সোবানি সাহেব বলেছেন যে না, আমি কোরআনের মৌলনীতির ভিতর থেকে এই জিনিসটা এক্সট্রাক্ট করেছি এবং ইসলামের সাম্য নীতিতে উদ্বুদ্ধ হয়ে আমি এই রব্বানি দর্শন প্রবর্তন করেছি। উনি গরিব মানুষের মুক্তি চাইতেন। ওনারা ঠিক ব্যক্তিগত সম্পত্তির বিলোপ চাইতেন না, কিন্তু ধনিক শ্রেণীর উপর রাষ্ট্রিক নিয়ন্ত্রণের কথা বলতেন। এটাও তাদের একটা চিন্তা ভাবনার বৈশিষ্ট্য। এই চিন্তা ভাবনাকে পরবর্তীকালে আবুল হাশিম সাহেব এসে রাজনৈতিক রূপ দেন। আপনারা জানেন 50-এর দশকে আমাদের দেশে একটা পার্টি হয়েছিল খেলাফতে রব্বানি। এই খেলাফতে রব্বানিকে আমি দেখি এটা ওয়ান ফর্ম অফ পলিটিক্যাল ইসলাম, ওয়ান ফর্ম অফ পলিটিক্যাল ইসলাম। পলিটিক্যাল ইসলাম মানে শুধু জামাত ইসলামী নয়, পলিটিক্যাল ইসলামের মধ্যে অনেক ভেরিয়েন্টস আছে, অনেক বৈচিত্র্য আছে, ডাইভার্সিটি আছে এবং তাদের চিন্তা ভাবনার মধ্যেও তফাৎ আছে। এই খেলাফতে রব্বানিও ছিল একটা পলিটিক্যাল ইসলাম এবং ওরা সভারেন্টি অফ গড,
খোদার রাজনীতিতে, রাষ্ট্রের জায়গা থেকে ওরা খোদার সার্বভৌমত্বকে বিশ্বাস করতো, সার্বভৌমত্বকে চূড়ান্ত হিসেবে মনে করতো, এবং সেটা ধরে ওরা রাজনীতি করতে চেয়ে। এবং এই যে ওহী ভিত্তিক যে রাজনীতি, যেটা আমাদের দেশে বা ইউরোপে যে এনলাইটেনমেন্ট ভিত্তিক রাজনীতি, তার বাইরে এটা আরেক ধরনের, বিশেষ ধরনের রাজনীতি। মৌলানা আজাদ সোবহানির একটা বিখ্যাত বই আছে, এটার নাম হচ্ছে তাসকিরায়ে মুহাম্মাদি। এটার বাংলায় অনুবাদ হয়েছে, এটার নাম হচ্ছে বিপ্লবী নবী। আপনারা মৌলানার চিন্তা ভাবনা সম্পর্কে যদি বুঝতে চান, এই বইটা পড়ে দেখতে পারেন। এই বইটাই হচ্ছে আসলে রব্বানি দর্শনের গ্র্যান্ড ন্যারেটিভস, মহাবয়ান। এই বইতে তিনি কি বলতে চেয়েছেন? এই বইতে তিনি বলতে চাচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বড় রব্বানি, এবং ইসলাম হচ্ছে একটা বিপ্লবী ধর্ম, এটা তিনি বলতে চাচ্ছেন। আর বলতে চাচ্ছেন ইসলামের যে ব্যবস্থার মূল ভিত্তি হচ্ছে রবুবিয়ত। রবুবিয়ত শব্দটা এসেছে, আল্লাহর একটা গুণবাচক নাম আছে রব। এই রব শব্দ, রব মানে রব্বানি দর্শনের প্রবক্তা রবের অর্থ করেছেন পালনকর্তা, পালনকর্তা, শাসনকর্তা না, ওনারা অর্থ করেছেন পালনকর্তা, বিবর্ত, এভাবে ওনারা অর্থ করেছেন। ওনারা মনে করেন এটাই হচ্ছে আল্লাহর সর্বশ্রেষ্ঠ গুণ, এবং অন্যান্য আর যা আল্লাহর সিফাত আছে, গুণ আছে, এগুলো হচ্ছে এই গুণের পরিপূরক বৈশিষ্ট্য। এটা হচ্ছে তার মূল গুণ। রবুবিয়ত জিনিসটা কি? পালনবাদ জিনিসটা, তাকে বলা হচ্ছে পালনকর্তা। আল্লাহ পৃথিবীকে শাসন করবেন না, আল্লাহ পৃথিবীকে পালন করবেন। পালন মানে মা যেমন তার বাচ্চাকে পালন করে, এরকম পালন। উনি শাসক না, উনি পালক। আর আল্লাহর কি গুণ? আল্লাহর দুইটা গুণ আছে, রহমান এবং রহিম। ওনারা বলছেন যে এই রব শব্দের ওই দুইটা হচ্ছে পরিপূরক শব্দ। রহমান মানে হচ্ছে দান করেন যিনি, তো এই দানটা হচ্ছে আল্লাহর যে দান, এই দানটা হচ্ছে একটা নিরপেক্ষ দান, ধর্ম বর্ণ নির্বিশেষে, ইরেসপেক্টিভ অফ কালার, ক্রিড, রিলিজিয়ান, এথনিসিটি। আল্লাহ বৃষ্টি দেন, এটা কি শুধু মুসলমানদের জন্য দেন? এটা সব মানুষের জন্য। আল্লাহ রৌদ্র দেন, এটা কি তিনি আমাদের জন্য শুধু দেন? সবার জন্য দেন। তাহলে রবুবিয়তটা হতে হবে, রবুবিয়ত যেটা হতে হবে সেটা সবার জন্য এই দানকে উন্মোচিত করবে। আল্লাহর আরেকটা গুণবাচক বৈশিষ্ট্য হচ্ছে রহিম, রহমতের ভিতর দিয়ে কর্মফল। এটাকে ওনারা ব্যাখ্যা করেছেন ইনসাফ, জাস্টিস। ওনারা বলছেন যে যে পালন করতে হবে সে সবার প্রতি ইনসাফ, আর ইনসাফ যদি প্রতিষ্ঠিত হয় তাহলে দুনিয়া থেকে সব শোষণ জুলুমের অবসান। এটার সাথে তো আমরা অমত করতে পারি। সেই প্লেটোর যুগ থেকেই তো এই প্রশ্নটা আলোচিত হয়ে আসছে, এবং মানব সভ্যতা যতদিন আছে এই প্রশ্ন তো চলতেই থাকবে। কোরআন শরীফে আল্লাহ বলেছেন আল্লাহ মানুষ হচ্ছে ভাইস সার্জেন্ট অফ গড, আল্লাহর খলিফা, নাকি? খলিফা কি করবে? খলিফা ওই আল্লাহর প্রতিনিধি হিসেবে এই পালনবাদকে পৃথিবীতে বাস্তবায়ন। এইটাই হচ্ছে রব্বানি দর্শনের ইউনিক একটা ক্যারেক্টার, ইউনিক একটা ক্যারেক্টার, যে এই দর্শনের ভিতর দিয়ে তার একটা সমতা ভিত্তিক, একটা ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। দেখুন, এরকম একটা দর্শনের কেন প্রয়োজন হয়েছে? এখন যুগের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে তো দর্শনের প্রয়োজন হয়, তাই নাকি? তা তো সবকিছু তো মানুষের জন্য। তো ওনারা বললেন, বা ওনাদের অনেকের লেখা পড়ে আমার মনে হয়েছে যে 1917 সালের পরে যে রুশ বিপ্লব হয়, সেই রুশ বিপ্লবটা একটা প্রচণ্ড শক্তিশালী বিষয়। বিশেষ করে মার্কস যে গরিব মানুষের মুক্তির কথা বলেছিলেন,
এটা তো চিরন্তন কথা, এটা সব ধর্মের কথা, সব আদর্শের কথাই। এটা তো বিশেষ করে আমাদের মতো তৃতীয় বিশ্বের মানুষকে আলোড়িত করেছে। তা আজাদ সুবানি তার শিষ্য আবুল হাসিম দেখলেন যে দরিদ্র মুসলমান ছেলেরা এই আকর্ষণীয় বাণীতে আকৃষ্ট হয়ে যাচ্ছে। তখন তারা ইসলামিক কাঠামোর ভেতর থেকে একটা সাম্যভিত্তিক একটা রাষ্ট্র প্রকল্পের কথা, সেটাই হচ্ছে রব্বানি দর্শন, সেটাই। এবং আবুল হাসিম সাহেব এই লক্ষ্যেই খেলাফতে রব্বানি পার্টি প্রতিষ্ঠা করেছেন। আল্লামা আজাদ সুবানির বাংলাদেশে সবচেয়ে বড় সাকসেসর হচ্ছেন, মানে ইডিওলজিক্যাল সাকসেসর হচ্ছেন আমার দৃষ্টিতে আল্লামা আবুল হাসিম। উনি নিজেও একটা কীর্তিমান ব্যক্তি। উনি 1940-এর দশকে অল বেঙ্গল মুসলিম লীগের জয়েন্ট সেক্রেটারি ছিলেন। পরবর্তীকালে 1950 থেকে 56 পর্যন্ত তিনি খেলাফতে রব্বানি পার্টির নেতৃত্ব দেন এবং এরপরে এসে তিনি আবার মুসলিম লীগে ব্যাক করেন এবং আইয়ুব খানের যে কনভেনশন মুসলিম লীগ, সেই মুসলিম লীগের ইস্ট পাকিস্তান শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। তো মুসলিম লীগ মানেই আমাদের অনেকের একটা ধারণা আছে এটা একটা বোধহয় জমিদার তারপরে সামন্ত প্রভুদের দল, ব্যাপারটা তা না। মুসলিম লীগের মধ্যেও অনেক ভ্যারাইটি ছিল, অনেক ভেরিয়েন্ট ছিল। এখানে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, কাজী নাজিমউদ্দিনের মতো অভিজাত ব্যক্তিরা যেমন ছিলেন, তেমনি আবুল হাসিম সাহেব, মৌলানা ভাসানীর মতো সাম্যবাদী প্রবণতার লোকজন ছিল। আবার আবুল মনসুর আহমেদ, হাবিবুল্লাহ বাহারের মতো খুব স্কলাররাও ছিল। সুতরাং এটা একটা বৈচিত্র্যময় দল ছিল। তা মুসলিম লীগের মধ্যে আবুল হাসিম সাহেব এই সাম্যবাদী প্রবণতাটাকে রিপ্রেজেন্ট, এবং ওনার একটা বিখ্যাত বই আছে ক্রিড অফ ইসলাম, এর সাবটাইটেল হচ্ছে রেভলিউশনারি ক্যারেক্টার অফ কালিমা। এই বইটা আসলে রব্বানি ভাবাদর্শে লিখিত বই। এখানে উনি কালিমার, মানে আমরা যে কালমা তৈয়বার কথা বলি, এর একটা পলিটিক্যাল সিগনিফিকেন্স, পলিটিক্যাল তাৎপর্যকে ব্যাখ্যা করছেন এবং উনি বলছেন যে এই কলিমার মধ্যে ইসলামের সমস্ত বৈপ্লবিক চিন্তাভাবনা বীজ আকারে নিয়ে নিয়েছে, এটা ওনার ভাষ্য। এবং এই কলেমাকেই তিনি ইন্টারপ্রেট করেছেন রাষ্ট্রের জায়গা থেকে, ইকোনমিক্সের জায়গা থেকে, নৈতিকতার জায়গা থেকে। নৈতিকতার জায়গা থেকে তিনি বলছেন যে নৈতিকতার চর্চা হওয়া উচিত, কলেমার যেটা কথা আল্লাহর তৌহিদ আর হচ্ছে রিসালাত, এই রিসালাতের ভিত্তি। এখন এরকম একটা চিন্তা, তো এই এনলাইটেনমেন্ট যার যে রাষ্ট্রীয় আদর্শগুলো, ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, এসব চিন্তার সাথে ঠিক মিল খাবে না। এবং যারা এইসব চিন্তা ভাবনা পছন্দ করেন তারা হয়তো এই ধরনের একটা চিন্তাকে হজম করা খুব কষ্টকর। কিন্তু উনি বলছেন যে এই আল্লাহর তৌহিদ এবং রিসালাতকে ভিত্তি করে একটা নৈতিকতা প্রস্তুত করতে হবে। এবং এনলাইটেনমেন্ট যে মানবীয় কাণ্ডজ্ঞানকে চূড়ান্ত মনে করেছে, এনলাইটেনমেন্ট যে মানবীয় কাণ্ডজ্ঞান ভিত্তিক নৈতিকতাকে চূড়ান্ত বিবেচনা করেছে, সেটা একটা ভুল। কেন ভুল? মানুষের অসীম সম্ভাবনা আছে, কিন্তু তার সীমাবদ্ধতাও আছে। এই সীমাবদ্ধতার জায়গা থেকে তাকে এই ওহী ভিত্তিক নৈতিকতার কাছে আসতে হবে। রাষ্ট্রের জায়গায়, রাষ্ট্রীয় আদর্শের জায়গায় তিনি বললেন যে এই আদর্শ কোনো নৃতাত্ত্বিক, কোনো ভাষিক, কোনো ভূখণ্ড ভিত্তিক আদর্শ। এই আদর্শ হচ্ছে আন্তর্জাতিক, এই আদর্শের ভিত্তি হচ্ছে বিশ্ব মানবতা। অর্থনীতির জায়গাতে তিনি বললেন যে পুঁজিবাদ এটা কি করে? ব্যক্তির পুঁজিবাদ, ব্যক্তি এখানে প্রধান, ব্যক্তি এবং কর্পোরেট পুঁজি মানুষকে শোষণ করে। মার্ক্সবাদকে উনি বললেন যে এটা একটা রাষ্ট্রীয় পুঁজি, রাষ্ট্র এখানে মানুষকে শোষণ করে। উনি ন্যাশনালিজমকে প্রত্যাখ্যান করলেন,
বললেন যে ন্যাশনালিজম মানে তো শক্তিশালী জাতি রাষ্ট্রগুলো কর্তৃক দুর্বল জাতি রাষ্ট্রকে শোষণ এবং জুলুম। সুতরাং এটার বিপরীতে আমাদের একটা ওহীভিত্তিক নৈতিকতা দরকার, একটা ওহীভিত্তিক ইনসাফ দরকার। এটা ওনার ক্রিড অফ ইসলাম বইয়ের মর্মকথা। আবুল হাশিম সাহেবের আরেকজন শিষ্য ছিলেন মরহুম শামসুল হক সাহেব। আপনারা আওয়ামী লীগের ইতিহাস পড়লে জানবেন যে উনি প্রথম আওয়ামী লীগ মুসলিম লীগ প্রতিষ্ঠার সবচেয়ে উদ্যোগী ব্যক্তি, এবং উনি প্রতিষ্ঠাতা সম্পাদক আর সভাপতি হচ্ছে মৌলানা ভাষা। তখন বলা হতো এটা আওয়ামী মুসলিম লীগ। শামসুল হক সাহেব বললেন উনি আবুল হাশিম সাহেবের ভাব শিষ্য ছিলেন, ওনার হাতে রিক্রুট করা কর্মী ছিল, এবং আবুল হাশিম সাহেবের বাড়ি ছিল বর্ধমানে। ওই বর্ধমানে বসে উনি যখন ক্রিড অফ ইসলাম বইটা লেখেন তখন ওই বইটা অনুলিখন করেছিলেন এই শামসুল হক সাহেব। এবং এই শামসুল হক সাহেবেরও একটা বই আছে বৈপ্লবিক দৃষ্টিতে ইসলাম, এবং অনেকে বলেন যে এই বইটা হচ্ছে ক্রিড অফ ইসলামের একটা বাংলা ভাষা ভাষ্য, বাংলা ভাষায় ক্রিড অফ ইসলামের একটা ভাষ্য, সেটা হচ্ছে বৈপ্লবিক দৃষ্টিতে ইসলাম। উনি আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা করলেন কেন? উনি বললেন যে মুসলিম লীগকে জমিদারদের হাত থেকে রাখা এবং এটা আওয়াম জনগণের মুসলিম লীগে পরিণত করতে হবে। মজার ব্যাপার হচ্ছে উনি প্রথম আওয়ামী লীগের ম্যানিফেস্টো লিখেছিলেন, প্রথম ব্যক্তি। আজকে আশ্চর্য হবেন সেই ম্যানিফেস্টোটার ভিতরে কি ছিল এটা জানলে। উনি এই আওয়ামী মুসলিম লীগের মাধ্যমে বলেছিলেন যে পাকিস্তানকে একটা ইসলামিক খেলাফত, খেলাফত শব্দটা এখন আমাদের কাছে একটু অন্যরকম নাকি, একটু জঙ্গি জঙ্গি ভাব দেখায়, তাই না? না, ডোন্ট ওয়ারি। উনি প্রথম বলেছিলেন যে পাকিস্তানকে একটা ইসলামিক খেলাফত এবং এই রবুবিয়তের নীতির ভিত্তিতে পাকিস্তানকে শাসন করতে হবে। এই ম্যানিফেস্টোটা আপনারা পাবেন বদরুদ্দিন ওমরের ভাষা আন্দোলন তৎকালীন রাজনীতি বলে একটা বই আছে, ওই বইতে পুরো ম্যানিফেস্টোটা উনি উদ্ধৃত করেছেন। আপনারা কেউ যদি চান ওটা পড়ে দেখতে পারেন। ভাবা যায় আওয়ামী মুসলিম লীগের এই রূপান্তর, যেটা রব্বানি দর্শনের ভিত্তিতে তৈরি হয়েছিল, সেটা আজকে 2024 সালে দেখলাম একটা ফ্যাসিস্ট দলে পরিণত হয়েছে। ভাবা যায়? আজাদ সোবানির এই আলোচনাগুলো আমি করছি এই জন্য যে রব্বানি দর্শনের ভাব চিন্তা আমাদের সমাজে কিভাবে পড়েছে। ওনার আরেকজন শিষ্য ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাষা, খুবই একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার আমাদের রাজনীতিতে। উনি 1957 সাল আওয়ামী মুসলিম লীগের প্রেসিডেন্ট ছিলেন মৌলানা ভাসানী। তারপরে সোহরাওয়ার্দী সাহেবের সাথে ওনার রাজনৈতিকভাবে ওনারা বিচ্ছিন্ন হয়ে যান। পরে উনি ন্যাপ তৈরি করেন এবং আস্তে আস্তে ধীরে ধীরে শামসুল হক সাহেব পরে অসুস্থ হয়ে যান, উনি আর সেক্রেটারি থাকতে পারেননি। আস্তে আস্তে ধীরে ধীরে আওয়ামী মুসলিম লীগ একটা লিবারেল বুর্জোয়া দলে পরিণত হয় এবং এই লিবারেল বুর্জোয়া দলেরই সভাপতি থেকে যান মৌলানা আব্দুল হামিদ খান ভাষা। পরবর্তীকালে ন্যাপ যখন হয় উনি ওনার প্রেসিডেন্ট, উনি ওটার প্রেসিডেন্ট হন এবং এটা দীর্ঘদিন প্রেসিডেন্ট ছিলেন। ন্যাপের একটা মূলনীতি ছিল সমাজতন্ত্র। মৌলানা ভাসানী খেলাফতে রব্বানির কথা বলতেন, কিন্তু আমি ওনাকে বিস্তরভাবে পড়েছি, ওনাকে আমি বোঝার চেষ্টা করেছি, কিন্তু ওনার রাজনীতির চর্চার মধ্যে এই হুকুমতে রব্বানি বা খেলাফতে রব্বানি বা রব্বানি দর্শনটা আমি সক্রিয়ভাবে উপস্থিত দেখি। তিনি মাঝে মাঝে খেলাফতে রব্বানির কথা বলতেন, আল্লামা আজাদ সোবানির প্রতি শ্রদ্ধা নিবেদন করতেন, কিন্তু উনি যে রাজনীতিটা করে গেছেন সারা জীবন, এই রাজনীতির প্র্যাকটিক্যাল জায়গা থেকে, অর্থাৎ চিন্তার জায়গা থেকে উনি আজাদ সোবানির ভক্ত ছিলেন, কিন্তু রাজনীতির প্র্যাকটিক্যাল জায়গা থেকে উনি খেলাফতে রব্বানি বা যে রব্বানি দর্শনের চর্চা করেননি, এটা আমার কাছে মনে হয়েছে। আজাদ সোবানির বাংলাদেশে আরো কতগুলো ভক্ত ছিলেন, এরকম পণ্ডিত ভক্ত। এরা তমুদ্দুন মজলিস নামে একটা সংগঠন করেছিলেন সেই 47 সালে, এবং আপনারা জানেন ভাষা আন্দোলনের সাথে
তমুদ্দুন মজলিসের একটা বিরাট সম্পর্ক রয়েছে। তা এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন আমাদের দেশের একজন মনস্বী ব্যক্তি দেওয়ান মোহাম্মদ আজহার, আর একজন ছিলেন আমাদের দেশের একজন বিখ্যাত কথাশিল্পী শাহেদ আলী, আরও ছিলেন প্রফেসর হাসান জামান, আশকার ইবনে সাঈদ, সানাউল্লাহ নুরি। এরা সব প্রখ্যাত ব্যক্তি আমাদের দেশে। এরা কোনো না কোনোভাবে রব্বানি দর্শন দ্বারা অনুপ্রাণিত হয়েছে। বিশেষ করে দেওয়ান মোহাম্মদ আজরাফের তার একটা বই আছে, আপনারা যদি ইন্টারেস্টেড হন পড়ে দেখতে পারেন, জীবন সমস্যার সমাধানে ইসলাম। এই বইটাও আসলে রব্বানি দর্শনের ভাবে লেখা হয়েছে। এটা মোটামুটি বাংলাদেশের রব্বানি দর্শনের প্রভাব ও প্রতিক্রিয়া নিয়ে আমি একটু বর্ণনা করলাম বা বলার চেষ্টা করলাম। আজকে এই আলোচনার একটা বিষয় হচ্ছে ইসলামী সমাজতন্ত্রের রেলিভেন্স। আমি তো সেসব আমি বলেছি আগেই যে 19 শতকে যখন কমিউনিজম প্রবলভাবে আমাদের মতো তৃতীয় বিশ্বে এসে ঝাঁপিয়ে পড়ল, তখন এরা ইসলামিক কাঠামোর মধ্যে একটা সাম্যভিত্তিক আদর্শ কথা ভেবেছিলেন এবং এই সূত্রেই সমাজতন্ত্রীদের সাথে কমিউনিস্টদের সাথে এদের একটা সখ্যতা তৈরি হয়েছে। আমি এই সখ্যতার ব্যাপারটা বোঝার চেষ্টা করেছি। এই সম্পর্কটা কি সিম্বায়োটিক ছিল? সিম্বায়োটিক মানে হচ্ছে পরস্পরের জন্য উপকার, পরস্পরের কাছ থেকে উপকারটা গ্রহণ করে। এটা হলো সিম্বায়োটিক রিলেশনশিপ বলি আমরা। এটা কি এরকম সিম্বায়োটিক ছিল, অথবা এটা কি এমন ছিল যে পরস্পরকে প্রভাবিত করতে চেয়েছিল, অথবা পরস্পরকে একে অন্যের মধ্যে আত্মস্থ করতে চেয়েছিল? আমার কাছে মনে হয় যে এর সবগুলোই ঠিক আছে, এর প্রত্যেকটা ঘটনাই ঘটেছে। উপমহাদেশের প্রেক্ষাপটে এরকম আমরা কিছু সাম্যবাদী ইসলামের কথা শুনতে পাই। যেমন আমি মৌলানা হাশাত মাহানির কথা বলেছি। এরকম আরেকজন মহান ব্যক্তি ছিলেন মরহুম উবাইদুল্লাহ সিন্ধি। ইনি একজন দেওবন্দে পড়া আলেম ছিলেন, কিন্তু ইনি গতানুগতিক আলেম ছিলেন। ইনি ছিলেন একটা বিপ্লবী আলেম। বিপ্লবের নেশাকে পেয়েছিলেন। উনি মানুষের মুক্তির সন্ধান করেছিলেন এবং ইনি দেশ থেকে দেশান্তরে ছুটেছিলেন। উনি খেলাফত আন্দোলনে জয়েন করেছিলেন। পরে একসময় দেখা গেল খেলাফত আন্দোলনের অনেক আলেম দেশকে স্বাধীন করার জন্য আফগানিস্তানে চলে যান। সেখানে যে তারা প্রবাসী সরকার গঠন করেন। মৌলানা উবাইদুল্লাহ সিন্ধিও এই সরকারের একজন মন্ত্রী ছিলেন। পরবর্তীকালে যখন খেলাফত আন্দোলন ছিনিয়ে গেল, তখন ওরা সোভিয়েত রাশিয়ায় চলে গেল। ওনারা যে সোভিয়েত প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করেছিলেন যে তোমরা আমাদের সাহায্য করো, অ্যাটলিস্ট ভারত স্বাধীনতা লাভ করো। এই বিপ্লবী মৌলানারা যে তারা এই বৈদেশিক সাহায্যের জন্য তারা বিদেশে ছুটেছিলেন। খুব ইন্টারেস্টিং ঘটনা। এবং ওরা যখন সোভিয়েত ইউনিয়নে গেলেন, এই আলেমরা, ওনারা তখন তো তরুণ বলশেভিজমের যুগ, তখন কেবল পৃথিবীতে বলশেভিক বিপ্লব হয়েছে, মানুষের মুক্তির কথা শোনা যাচ্ছে। তো ওরাও এটার সাথে একটা বোঝাপড়া করার চেষ্টা করে মৌলানা উবাইদুল্লাহ সিন্ধি, এবং বোঝাপড়া করে এরা একটা কনক্লুশনে আসলো। এরা কমিউনিজমের যে ইকোনমিক জাস্টিসের যে ব্যাপারটা, এটাই তারা আকর্ষিত হলো, এটা তাদের কাছে ভালো লাগলো। কিন্তু কমিউনিজমের ওনার ভাষায় লাদিনিয়ত মানে নাস্তিকতা, এটাকে তারা গ্রহণ করলেন। ওনারা মনে করলেন যে না, এইটা বাদ দিয়ে আমরা যদি ইকোনমিক জাস্টিসের জায়গাটা দেখি তাহলে মানুষের মুক্তি আসবে। একই সাথে ওরা দিনকে ছাড়লেন না, যেটা কমিউনিস্টরা ছেড়ে দিয়েছে। ওবায়দুল্লাহ সিন্ধি আবার ভারত উপমহাদেশের একজন মনস্বী ব্যক্তির ভাবশিষ্য ছিলেন। ওনার নাম আপনারা শুনেছেন, শাহ ওয়ালিউল্লাহ দেহলভি। উনি একজন বড় বিখ্যাত আলেম এবং মুজাদ্দিদ। উনি কিন্তু গতানুগতিক আলেম ছিলেন। যখন মোগল সাম্রাজ্যের পতন ঘটে, তিনি বুঝতে পেরেছিলেন যে যুগ চেঞ্জ হয়ে যাচ্ছে, যুগান্তর উপস্থিত। এই নতুন যুগে আজকে নতুন ন্যারেটিভস,
নতুন বয়ান দেওয়া ছাড়া আমাদের মুক্তি আসবে না, আমাদের স্বাধীনতা আসবে না। এবং তিনিও তার খুব বিখ্যাত একটা বই আছে, আপনারা পড়তে পারেন, হুজ্জাতুল্লাহিল বালিগা, খুব বিখ্যাত। ওখানে তিনি বলছেন, উনি গতানুগতিক আলেম ছিলেন, উনি বলছেন যে সেই সময় যখন মার্কস আসেন নাই, তখন তিনি বলছেন যে শ্রমিকদের উপকার দরকার, এদের কল্যাণ দরকার, দেশের মানুষের মুক্তি হতে হলে শ্রমিকদের, গরিবদের, কৃষকদের ভাগ্য উন্নয়ন, এটা উনি বলছেন তার ওই বইতে। এবং উনি বলছেন যে শ্রমিকদের উপরে ট্যাক্স বাড়ানো উচিত হবে, একথা তিনি সেই কালে বলছেন। তো ওবায়দুল্লাহ সিন্ধি শাহ ওলিউল্লাহর এই অর্থনৈতিক চিন্তার সাথে মার্ক্সবাদের অর্থনৈতিক চিন্তার একটা সমন্বয় ঘটালেন, এবং এভাবে তিনি একটা ইসলামিক জাস্টিস সিস্টেমকে তিনি হাজির করলেন। মানে ইসলামকে তিনি আজকের প্রেক্ষিতে, বিশেষ করে সমাজতন্ত্রের সেই যে বিশাল চেহারা তার সামনে, ইসলামকে তিনি নতুন করে ইডিওলজাইজ করলেন, আদর্শায়িত করলেন, পলিটিক্যাল ইডিওলাইজেশন বলে এটাকে। ওবায়দুল্লাহ সিন্ধি পরে মস্কো থেকে চলে যান ইস্তাম্বুলে, সেখান থেকে সৌদি আরবে, তারপরে তিনি ফিরে আসেন দেশে। এবং অনেকেই মনে করেন মৌলানা আবুল কালাম আজাদ, যিনি ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হয়েছেন এবং কংগ্রেসের কয়েকবার প্রেসিডেন্ট ছিলেন, উনি বলেছেন যে ওনাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। এবং উনি এত বড় বিপ্লবী ছিলেন, বিপ্লবের নেশাও ওনাকে ছাড়ে নাই। আমাদের একজন বিখ্যাত বিপ্লবী আছেন নেতাজি সুভাষচন্দ্র বসু, উনি যে ভারত থেকে এসকেপ করেছিলেন, এই এসকেপের সময় এই ওবায়দুল্লাহ সিন্ধি তাকে সাহায্য করেছিলেন। উনি আফগানিস্তানের ভিতর দিয়ে ওনাকে পার করে দিয়েছিলেন, পরে উনি জার্মানিতে চলে যান। এবং এই সময় আরেকজন আলেম সুভাষচন্দ্র বসুকে হেল্প করেছিলেন, সেটা হচ্ছে আমাদেরই বাংলাদেশের একটা বিখ্যাত আলেম, বিপ্লবী আলেম মৌলানা মনিরুজ্জামান ইসলাম। ওনার চাটগাঁয়ে বাড়ি ছিল, উনি একজন বিপ্লবী। এই সুভাষ বসুকে এসকেপ করে দেওয়ার জন্য পরে ওনাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং ওনাকে লাহোর জেলে আটকে রাখা হয়েছিল এবং অনেক অত্যাচারও করা হয়েছিল। এই চিন্তাটা যে অর্থনৈতিক মানে ইকোনমিক জাস্টিস, এটা আসলে মুসলিম জগতের ভাবুকদের নানা রকমভাবে প্রভাবিত করেছে। এটা শুধু সাবকন্টিনেন্টে না, বাংলাদেশে না, এটা যেমন ধরেন খুব আমাদের সমসাময়িক সময় যখন ইরানে রেজা শাহর দুর্দণ্ড প্রতাপে শাসন চলছে, সেই ওয়েস্টার্ন ইমপ্লান্ট ক্যাপিটালিজম যখন সেখানে কি বলে রক্তের প্লাবন ঘটিয়ে চলেছে, তখন ওখানে কয়েকজন বুদ্ধিজীবীর আবির্ভাব হয়েছিল। ওনার মধ্যে একজন বিখ্যাত বুদ্ধিজীবী ছিলেন প্রফেসর আলী শরীয়তি। ওনাকে কেউ কেউ বলেন ইসলাম ও মার্কসিস্ট। উনিও মার্ক্সবাদের সাথে সমন্বয় করে একটি ইসলামিক সিস্টেম, ইসলামিক ইকোনমিক সিস্টেম ডেভেলপ করেছে। এবং তার এই মানবতাবাদী চিন্তা ভাবনায় প্রভাবিত হয়ে জাপল সার্ত্রে, ফ্রান্সের বিখ্যাত এক্সিস্টেনশিয়ালিস্ট দার্শনিক, উনি বললেন যে শরীয়তির সাথে ওনার সুসম্পর্ক ছিল। শরীয়তিকে বলেছিলেন, শরীয়তি, এই যদি তোমার ইসলাম হয় তাহলে আমিও তোমার ইসলামে আছি। দিস ইজ প্রফেসর আলী শরীয়তি। এই যে ইসলামের মধ্যে যে ইনসাফ প্রতিষ্ঠা, ইকোনমিক সিস্টেম জাস্টিস প্রতিষ্ঠার একটা সংগ্রাম, এটা কোনো না কোনোভাবে ইসলামিক কাঠামের মধ্যেই খুঁজে বের করার চেষ্টা করেছেন ইসলামের ভাবকরা। সময়ের প্রয়োজনে, জীবনের প্রয়োজনে এটা করতে হয়েছে। আমি প্রথমে যেটা বলেছি যে এই যে রাষ্ট্র ব্যবস্থার প্রকল্প মৌলানা আজাদ সুবহানী থেকে শুরু করে আবুল হাসিম বা ওদিকে ওবায়দুল্লাহ সিন্ধি বা ওদিকে প্রফেসর আলী শরীয়তি হাজির করেছেন, এটা আসলে এক ধরনের পলিটিক্যাল ইসলাম। এবং এদের রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি ছিল সভারেনিটি অফ ইসলাম, গড, মানে এনলাইটেনমেন্ট, যার সভারেনিটি অফ ম্যান নয়। সুতরাং এই পলিটিক্যাল ইসলামের সাথে সমাজতন্ত্রের কিছুটা তফাৎ রয়েছে, কারণ সমাজতন্ত্রতে এনলাইটেনমেন্ট জাত একটা আদর্শই। এটা যদিও ক্যাপিটালিজমের প্রতিক্রিয়ায় তৈরি হয়েছিল, কিন্তু বেসিক্যালি তো এটা এনলাইটেনমেন্টের সন্তান। এই মৌলিক জায়গায়
সমাজতন্ত্রের সাথে এই ধরনের পলিটিক্যাল ইসলামের একটা তফাৎ রয়ে গেছে। তবে সিমিলারিটির জায়গাটা হচ্ছে দুটো পক্ষই কিন্তু একটা ইকোনমিক জাস্টিস চাচ্ছে, এটা হচ্ছে সিমিলারিটির জায়গা। সুতরাং এই সিমিলারিটির জায়গাটা নিয়ে আমরা ভাবতে পারি, এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আবার বাংলাদেশে যে গতানুগতিক যে পলিটিক্যাল ইসলামগুলো আছে, আমরা সাধারণত জামাত ইসলামকে একটা পলিটিক্যাল ইসলাম ধরি। এই পলিটিক্যাল ইসলামের সাথে মৌলানা আজাদ সুবহানীদের পলিটিক্যাল ইসলামের একটা পার্থক্য আছে। কারণ এরা বৃত্তের জায়গা থেকে, ইকোনমিক ডিস্ট্রিবিউশনের জায়গা থেকে ওনারা খুব বেশি ইমফ্যাসিস দিয়েছিলেন, যেটা অন্যান্য পলিটিক্যাল ইসলামরা ওইভাবে বলেন না, বা তাদের কাঠামোর মতো তাদের নিজের মতো করে বলেন। কিন্তু খেলাফতে রব্বানী বা এই ধারার যে পলিটিক্যাল ইসলাম, এখানে বৃত্তের জায়গা থেকে ইকোনমিক ডিস্ট্রিবিউশনের সমানুপাতের ইনসাফ করা সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে। এবং এরা একই সাথে সাম্রাজ্যবাদ বিরোধী ছিলেন, আধিপত্যবাদ বিরোধী ছিলেন, সামন্তবাদ বিরোধী ছিলেন, রাজতন্ত্র বিরোধী ছিলেন, একই সাথে আমি আগে বলেছি প্যান ইসলামিস্ট ছিলেন। আর বাংলাদেশে যারা রব্বানী দর্শনের প্রবক্তা, তারা আবার মুসলিম ন্যাশনালিস্টও ছিলেন। ভারতবর্ষের রাজনীতিতে এই যে হিন্দু এবং মুসলিম জাতীয়তাবাদের দ্বন্দ্বের ভিত্তিতে যে মুসলিম স্বাতন্ত্র্যবাদের জন্ম হয়েছিল, সেই জায়গা থেকে পরবর্তীকালে মুসলিম লীগ যে টু নেশন থিওরির কথা বলল, সেই জায়গায় আবার আমাদের খেলাফতে রব্বানীর পথিকৃতরা মুসলিম ন্যাশনালিজমকে সমর্থন করছে। এই জায়গায় সমাজতন্ত্রীদের সাথে একটা মিল এবং অমিলের জায়গা আছে। আজকে সমাজতন্ত্রীরা মুসলিম জাতীয়তাবাদকে অপছন্দ করেন, তারা এটাকে অনেকটা সাম্প্রদায়িক হিসেবে, সাম্প্রদায়িকতার সাথে পরিপূরক হিসেবে দেখতে চান। এটা আজকের পাকিস্তান উত্তর কমিউনিস্ট পার্টির একটা ভাষ্য, কিন্তু পাকিস্তান পূর্ব কমিউনিস্ট পার্টির ভাষ্যটা এরকম ছিল। তখনকার কমিউনিস্ট পার্টির সব বড় বড় নেতারা কিন্তু পাকিস্তান আন্দোলনকে সমর্থন করছিলেন। এটাও একটা খুব ইন্টারেস্টিং ঘটনা, যেটা আমাদের বয়ানে অনেক সময় অনুপস্থিত দেখি। এটা পাকিস্তান উত্তরকালে সমাজতন্ত্রীদের মধ্যে একটা প্রবণতা দেখা যায় যে তারা মুসলিম জাতীয়তাবাদকে অপছন্দ করছে। অন্যদিকে ভারতের কমিউনিস্টরা কিন্তু ঠিকই ওই ভারতের কংগ্রেসের জাতীয়তাবাদকে সমর্থন করছে। এই জায়গাটা একটা খুব প্যারাডক্সের মতো লাগে আমার কাছে। তার রব্বানী দর্শন বা যাদেরকে ইসলামী সমাজতন্ত্রী বলা হয়, ইসলামী সমাজতন্ত্রী শব্দটা ঠিক ওনারা ব্যবহার করেননি। আমি মরহুম আবুল হাশেমের ক্রিড অফ ইসলাম বইটা পড়েছি, ওনারা ঠিক এই শব্দটা ব্যবহার করেননি। বা এই যে তাস্কিরায়ে মোহাম্মদী, এ বইতেও এই শব্দটা নেই। পরবর্তীকালে হয়তো কোনো পলিটিক্যাল অ্যানালিস্টরা এই শব্দটা দিয়ে ওদেরকে চিত্রিত করার চেষ্টা করেছেন। তবে এরা কোনো না কোনোভাবে তো বিপ্লবী ছিলেন। এনারা তো মানুষের মুক্তির জন্যই এই সব কাজকর্ম করেছিলেন। বিশেষ করে ওবায়দুল্লাহ সিন্ধি সম্পর্কে, ওনাকে নিয়েও আমি কিছু পড়াশোনা করেছি। ওনাকে আমার কাছে মনে হয়েছে উনি হচ্ছেন ইসলামের এমএন রায়। এমএন রায় সম্পর্কে তো আপনারা জানেন, ওনার ইসলাম নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা বই আছে। উনি ছিলেন লেনিনের সহকর্মী, আপনারা তো জানেন। উনি প্রথম দিকে সন্ত্রাসবাদী আন্দোলনে, যে সূর্য সেন, ক্ষুদিরাম, এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। পরে তিনি ওই ওবায়দুল্লাহ সিন্ধির মতো বিদেশের সহযোগিতার জন্য, অস্ত্র পাওয়ার জন্য তিনি দেশ ছাড়েন। তিনি ইন্দোনেশিয়া যান, জাপান যান, মেক্সিকো যান। মেক্সিকো যে তার কমিউনিজমের সাথে পরিচয় হয়, কমিউনিজমের সাথে পরিচয় হওয়ার পর তিনি লেনিনের সাথে দেখা করেন। লেনিনের সাথে পরিচিত হয়ে তিনি কমিউনিজমেই দীক্ষা নেন এবং কমিউনিজমের ভিতর দিয়ে একসময় মানুষের মুক্তির স্বপ্ন দেখতে থাকেন। কিন্তু এই জিনিসটা দীর্ঘদিন চলে না, কারণ উনি তো খুব সৃষ্টিশীল ব্যক্তি ছিলেন, খুবই সৃষ্টিশীল ব্যক্তি ছিলেন। উনি লেনিনের সাথে শেষ পর্যন্ত চাইনিজ রেভলিউশন নিয়ে ওনার মতবিরোধ হয় এবং সেই প্রেক্ষিতে তিনি কমিউনিজম ছেড়ে দেন এবং উনি আবার দেশে ফিরে আসেন এবং উনি পরবর্তীকালে উনি হয়ে যান রেডিক্যাল হিউম্যানিস্ট।
ওনার ইসলাম নিয়ে তার বিখ্যাত একটা বই আছে, আপনারা পড়বেন এগুলো। এবং ওখানে তিনি বলেছেন দ্য রিভল্ট অফ ইসলাম সেভড হিউম্যানিটি, ইসলামের বিপ্লব মানবতাকে বাঁচিয়েছে। এটা ইমেন রায়ের কথা। তা মার্ক্সবাদ একসময় আমাদের বুদ্ধিজীবীদের নানাভাবে প্রভাবিত করেছে, এতে কোনো সন্দেহ নেই। কারণ এত বড় একটা ঘটনা সারা বিশ্বকে যেটা কাঁপিয়ে দিয়েছিল, বিশেষ করে ক্যাপিটালিজমকে এটা অনেকটা নাড়িয়েই দিয়েছিল, এতে কোনো সন্দেহ নেই। সেটা সেই ব্যাপারটা নিয়ে আমাদের মুসলিম বুদ্ধিজীবীরাও অনেক ভাবনা চিন্তা করেছিলেন। তাদের ভাবনা চিন্তায় আলোড়ন করেছিল যে কোনো সৃষ্টিশীল মানুষই এই ধরনের পরিবর্তনে, এই ধরনের খুব বড় বড় ঘটনায় আলোড়িত হবেন, এটা খুব স্বাভাবিক, এটা স্বাভাবিক। ওনারাও হয়েছে। এই যে আমাদের আল্লামা ইকবাল, ওনার মতো একজন সৃষ্টিশীল মানুষ, উনিও কমিউনিজম দ্বারা কিছুদিন আকর্ষিত হয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত উনি বলেছিলেন যে এটা তো উদরের সাম্যবাদ প্রতিষ্ঠা করতে চায়, এটা তো স্পিরিচুয়ালিটি চায় না। আমার মার্ক্স সম্পর্কে ওনার বিখ্যাত কবিতা আছে যে এ হচ্ছে একটা নবী যার হাতে কোনো, এ হচ্ছে একটা পয়গম্বর যার হাতে কোনো কেতাব নেই, যার হাতে কোনো ঐশী আলো নেই। ওনার লেনিন সম্পর্কে একটা বিখ্যাত কবিতা আছে, খোদার সামনে লেনিন, এটা তার একটা বিখ্যাত কবিতা। আমি অনেক জায়গায় এটা বলি, এটা আমার একটা প্রিয় কবিতাও। কবিরা তো ওনার তো তাদের তো ইমাজিনেশন প্রচণ্ড হয়, কল্পনার জগৎ ওনারা ছাড়িয়ে যান। তা উনি লেনিন তো উনি মারা গেছেন, তা লেনিন মারা গেছে, তাকে কবর দেওয়া হয়েছে। তা আল্লাহর ফেরেশতারা তাকে পাকড়াও করেছে এবং তাকে কবিতার বর্ণনা, তা পাকড়াও করে তাকে আল্লাহর সামনে হাজির করছে। তা এবং ফেরেশতারা আল্লাহর কাছে আরজি করছে, বলে আল্লাহ, এ তোমার একটা বিদ্রোহী বান্দা, এ সারা জীবন তোমার বিরুদ্ধে কথা বলেছে, তোমার ধর্মের বিরুদ্ধে কথা বলেছে, তুমি আদেশ দাও আমরা ওকে কিভাবে শাস্তি দিতে হবে সেভাবে দিব। তা আল্লাহ বললেন যে কেন লেনিন এরকম করছে কেন? তো ওই যে আগেই বলেছে আল্লাহ তো জাস্টিস, উনি তো জাস্টিস, তাই না? বলছে না, আমরা শুনি লেনিন আসলে কি বলতে চেয়েছি। তা লেনিনকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হলো। তা লেনিন তো খুব ওজস্বী ভাষায়, শুধু বাগ্মী, শুধু ওজস্বী ভাষায় তার আর্গুমেন্ট আল্লাহর সামনে হাজির করে বলে, হে আল্লাহ, তুমি তো রহমান রহিম, তুমি দুই দুনিয়ার স্রষ্টা, হে পরওয়ারদিগার, আমি তো খারাপ কিছু বলি নাই, আমি তো গরিব মানুষের মুক্তি চেয়েছি। তুমি আল্লাহ, তোমার পৃথিবীতে এখনো শোষণ আছে, জুলুম আছে, বৈষম্য আছে, শ্রমিকরা তাদের ন্যায্য প্রাপ্য পায় না, আমি জুলুমের বিরুদ্ধে কথা বলছি। আমি কি অন্যায় করেছি? যদি অন্যায় হয় আমি শাস্তি দেব। আল্লাহ লেনিনের বাগ্মিতায় খুব খুশি হলেন, তার তো প্রচন্ড আর্গুমেন্ট, আর আমাদের কবির ইমাজিনেশন। তা আল্লাহ বলেন ঠিকই তো, ফেরেশতাদের বলেন তো ঠিকই, পৃথিবীতে এত অত্যাচার চলছে, এত অবিচার চলছে, এটা তো হতে পারে না। তো উনি ফেরেশতাদের আদেশ দিলেন। এই আদেশই ইকবালের আর একটা শ্রেষ্ঠ কবিতা, ফিরমান খোদা, এই খোদার ফরমান, এটা আপনারা ইউটিউবে দেখে থাকবেন। এটা আমাদের নুসরত ফতেহ আলী খান খুব দারুণভাবে গিয়েছে। উনি বললেন, এই যে আমাদের ফরুক আহমেদ এটা খুব সুন্দরভাবে অনুবাদ করেছেন, গোটা দুনিয়ার গরিব ফোকারে জাগিয়ে দাও, ধনিকের দ্বারে ত্রাসের কাপড় লাগিয়ে দাও। আল্লাহ ফরমান দিলেন, বলে দুনিয়ায় অত্যাচার। এইভাবে ইকবালের মতো কবিও আসলে ওরা তো সৃষ্টিশীল লোক, এসব ঘটনায় প্রভাবিত হয়েছিল, যদিও তিনি কমিউনিজমকে গ্রহণ করেননি। কিন্তু মজার ব্যাপার হলো, আমাদের দেশের সমাজতন্ত্রীরা তো কেউ যদি এরকম থাকেন কিছু মনে করবেন না, আমি আসলে ঘটনা বলতেই এর ঘটনাটাই বর্ণনা করছি। আমাদের দেশের সমাজতন্ত্রীরা তো রবীন্দ্রনাথের প্রতি আবেগ পোষণ করে, কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু কমিউনিজম দ্বারা প্রভাবিত হননি। রবীন্দ্রনাথ রাশিয়াতে গিয়েছিলেন এবং তার বিখ্যাত লেখা আছে রাশিয়ার চিঠি, তারপরে পড়ে দেখুন। এবং কমিউনিজম সম্পর্কে তিনি কোনো ভালো মন্তব্য করেননি। তিনি বলেছেন যে বলশেভিজম এবং জারিজম, জারতন্ত্র একই দানবের পাশ ফিরে শোন, এ কথাটা উনি বলেছেন। এটা সম্ভবত ওনার কালান্তরের ভিতরে আছে, কালান্তরের ভিতরে এই বাক্যটা আছে। তা আমি অনেক কথা বলে ফেললাম হয়তো। আমরা এখন কনক্লুশনের দিকে যাব। আজকে আমাদের মাহমুদ আজকে
এই অনুষ্ঠানের আয়োজক যে একটা পড়ুয়া ছেলেও, আমি আসলে ওদের পড়াশোনার যে চর্চাটা দেখেই আমি আসলে আপনাদের এখানে এসেছি। আমার এটা আমাকে মুগ্ধ করেছে। তা আজকের দিনে ইসলামিক সমাজতন্ত্রের কোনো রেলিভেন্স আছে কিনা, এটা তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে ওরা তো জাস্টিস চেয়েছে, ইনসাফ চেয়েছে, তাই না? সেই অর্থে তো অবশ্যই রেলিভেন্স আছে। আমি বৃত্তের জায়গাতে ডিস্ট্রিবিউশনের যে সমস্যা, এই সমস্যাটা এখনো আছে। পাকিস্তানে বলে তো 22 পরিবার, এখন তো 2200 পরিবার, এবং 2200 পরিবারের হাতে হয়তো 90% পুঁজি তাদের হাতে, বাকি 10% আমজনতার হাতে, তাই না? সুতরাং জাস্টিসের ব্যাপারটা তো রয়েই গেছে। পৃথিবীতে কি আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ এটার কি বিলোপ ঘটেছে? নিশ্চয়ই না। গাজায় দেখছেন, ইরাকে দেখেছেন, লিবিয়ায় দেখেছেন মার্কিন সাম্রাজ্যবাদের যে ভয়াবহ চেহারা, এটা আপনারা দেখেননি। তো সুতরাং সেই অর্থে আমি মনে করি রব্বানি দর্শনের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়নি। আমার মনে হয় কোনো না কোনোভাবে আছে। হয়তো খেলাফতে রব্বানি পার্টি নেই, কিন্তু অনেক ব্যক্তি হয়তো এই ব্যবস্থা থেকে মুক্তি চান, তারা এইভাবে জিনিসটাকে রেলিভেন্ট করে রেখেছে, আমার কাছে তাই মনে হয়। এবং সেই জন্য এটা খুব আমি গুরুত্বপূর্ণ মনে করি। তবে আমার নিজের মত, কেউ অন্যভাবে নেবেন না। এই সমাজতন্ত্র শব্দটা বাংলাদেশে এবং বহু মুসলিম দেশে অনেক বহু রকমভাবে সমালোচিত হয়ে গেছে। আসলে এই সমাজতন্ত্র শব্দটাকে সহজে এখন গ্রহণ করতে চায় না। এবং যখন কমিউনিজমের খুব রমরমাও ছিল সেই 50, 60, 70-এর দশকে, তখনও কিন্তু এই সমাজতন্ত্র শব্দটাকে বা কমিউনিজম শব্দটাকে মানুষ সহজে গ্রহণ করতে পারেনি। বাংলাদেশেও অনেক বড় বড় বুদ্ধিজীবী তৈরি হয়েছে কমিউনিস্টদের ভিতরে, হয়নি? অনেকেই হয়েছে, এবং তারা যথেষ্ট বড় পণ্ডিত ব্যক্তি। কিন্তু আম জনতার মধ্যে এই সমাজতন্ত্রের ব্যাপারটা প্রবেশ করতে পারে। আমার মনে হয় যে এটাও আজকে যারা কমিউনিজম করেন, কমিউনিস্ট পার্টি করেন, তাদের ভাবা উচিত যে কেন এরকম ঘটনা ঘটলো। এত বড় বড় বুদ্ধিজীবী চিন্তানায় থাকা সত্ত্বেও সমাজতন্ত্র মানুষ কেন গ্রহণ করল? এটা হয়তো একটা ভাবার বিষয় আছে। বিশেষ করে বিদেশেও আমি দেখেছি, ইউরোপের দেশে সমাজতন্ত্র নিয়েও অনেক আলোচনা পর্যালোচনা চলছে, এবং সমাজতন্ত্রকে নিয়েও নতুনভাবে ভাবনার বিষয় হচ্ছে। যেমন পোস্ট মডার্নিস্ট ফিলসফাররা, তারা সমাজতন্ত্রকে নিয়ে নতুন নতুন ভাবনার কথা বলেছেন, এবং সমাজতন্ত্রের ভেতর দিয়ে মানুষের মুক্তির জন্য নতুন নতুন সংস্কারেরও প্রস্তাব দিয়েছেন। তা আমার মনে হয় যে বাংলাদেশের সমাজতন্ত্রীদের এই শব্দটা, এটা আমার ব্যক্তিগত মত, এই শব্দটা হয়তো ব্যবহার না করলেও চলে। কারণ আমরা তো আসলে জাস্টিসই চাচ্ছি, তাই না? আসলে তো আমরা ইনসাফ চাচ্ছি, তাই না? তো এখন ইনসাফ যদি প্রতিষ্ঠা হয়, রাষ্ট্র যদি প্রত্যেক নাগরিকের প্রতি ইনসাফ করে, ওই যে পালনবাদ, যেটা মানে আমাদের আজাদ সোবানির পালনবাদ, যে ইরেসপেক্টিভ অফ রেস, কালার অ্যান্ড ক্রিড, এথনিসিটি, সব নির্বিশেষে যদি আমরা সবার রাইটস এনশিওর করতে পারি, তো সেটি তো আসল। আমার মনে হয় যে এই শব্দটার বদলে ইনসাফ শব্দটা ব্যবহার করা যেতে পারে। এবং আজকে যে সংবিধান সংস্কারের কথা উঠেছে, এখানে তো একসময় ন্যাশনালিজম, সেকুলারিজম অনেক কিছু ছিল সমস্ত। আমার মনে হয় যে বাংলাদেশেও অনেক পরিবর্তন হয়ে গেছে, বাংলাদেশেও নদীগুলোতেও অনেক পানি গড়িয়ে গেছে, কিন্তু আমাদের নতুন করে সব কিছু পর্যালোচনা করা দরকার। এবং সেই পর্যালোচনার প্রেক্ষিতে আমরা মনে হয় এই শব্দটা বাদ দিয়ে এবং ইনসাফ শব্দটা ব্যবহার করতে পারি। এবং আমি ব্যক্তিগতভাবে প্রফেসর আলী শরীয়তের খুব ভক্ত, আমি তাকে নিয়ে লিখেছি, তিনি আমার একজন প্রিয় মানুষও বটে। তো ওনারা বলতেন আমরা সোশ্যালিস্ট, বাট গড ওয়ার্শিপিং সোশ্যালিস্ট, আমরা হচ্ছি আল্লাহ বিশ্বাসী সমাজতন্ত্র। আমার মনে হয় যে এভাবে সমাজতন্ত্রের পুনর্মূল্যায়ন এবং এই জায়গায় এসে বাংলাদেশের যেসব পলিটিক্যাল ইসলাম আছে, নানা ধারা, নানা ভেরিয়েন্টসের, এদের সাথে আমার মনে হয় একটা সমঝোতা অসম্ভব কিছু। আসলে রাজনীতিতে তো শেষ কথা বলে গেছে, আর সব রাজনীতির
শেষ কথা হচ্ছে মানুষের মুক্তি, তাই তো? সেই যে নীতির কথাই বলে। এখন প্র্যাকটিক্যালি কে কি করছে সেটা ভিন্ন কথা। মার্ক্সকে আর ওরকম কথা বলেছিলেন, পরে মার্ক্সবাদের নামে যা হয়েছে, নিশ্চয়ই মার্ক্স এসব কথা বলেন। বা বিভিন্ন মতাদর্শের নামে যে বিভিন্ন সময় যে ঘটনাগুলো ঘটে থাকে সেটা তো আসলে মতাদর্শ। আমার মনে হয় যে আজকে এসব ইনক্লুসিভ শব্দ অনেক উচ্চারণ করা হচ্ছে, যদিও এগুলো নিয়ে অনেক সমালোচনাও আছে। তবে আমরা মনে করি যে ইনসাফ প্রতিষ্ঠার জায়গায় আমরা সবাই একত্র হয়ে কাজ করতে পারি, কারণ আমাদের সবার লক্ষ্য তো ইনসাফ, নাকি? আমার মনে হয় যে অনেক কথা বলে ফেললাম, জাম টাম পেরিয়ে আপনাদের আকর্ষণে ছুটে এসেছিলাম। আমার মনে হয় আমি মোটামুটি সব কথাই বলতে পেরেছি। আমি আজকে এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে শুকরিয়া, মোবারকবাদ। প্রশ্নই ক্ষতবিক্ষত করবেন আমাকে। করেন, দেখি যদি সম্ভব হয় উত্তর দেওয়ার চেষ্টা করব। টার্মিনোলজিক্যাল যে বিষয়গুলো সেই বিতর্কে হলো যে রহমানিয়া ও যে বিপ্লবী রবি কিন্তু তার পেজগুলো মূল কনসেপ্টগুলো সেটা কি এই যে গত 100 বছরে ওনারা যে কালচার করলেন, ওনারা জনসম্পৃক্ততায় কতটুকু নিয়ে যেতে পেরেছিল? এটা কি জাস্ট মধ্যব্যক্তিক চর্চার ভিতরে ছিল? এইটার পক্ষ নিয়ে যাদের কথা বললেন হাসিম, ওনারা অনেকদিন সাংগঠনিকভাবে এই জিনিসটাকে সম্পৃক্ত করার চেষ্টা করেছেন। আমার প্রশ্ন হলো যে কাল যখন এই জিনিসটা বন্ধ হয়ে গেল, আবার এটাকে মানে প্রতিবাদের পক্ষে পড়লো, আমার এই ফলগুলো বা ওই সংগঠন ক্রান্তিক একটা টার্নিং পয়েন্টটা কোন জায়গায় আপনার মনে হয়? আমার দ্বিতীয় প্রশ্ন হলো এই, আচ্ছা, প্রথম প্রশ্নটার উত্তর দিই, নাহলে আবার দ্বিতীয়টা ভুলে যাব। আপনি ঠিকই বলেছেন, তাদের এই যে দর্শনটা জনসম্পৃক্ততার জায়গা থেকে অতটা সাকসেসফুল হয়নি, এটা সত্য কথা। আমার মনে হয় দর্শন বা রাষ্ট্রীয় আদর্শ বা যে কোনো মতাদর্শ ইন্টেলেকচুয়ালরা যেভাবে ন্যারেট করে, বয়ান আকারে হাজির করে, রাজনীতির জগৎটা আবার কিন্তু ভিন্ন। রাজনীতিতে প্রয়োগ করা আবার একটা ভিন্ন বিষয়। এখন মৌলানা আজাদ সোবানি বা আবুল হাশিম সাহেবের কথাই বলি, উনি অল বেঙ্গল মুসলিম লীগের সেক্রেটারি ছিলেন, মানে সেই কালে মুসলিম লীগ ছিল সবচেয়ে জনপ্রিয় দল। এত বড় দলের সেক্রেটারি হিসেবেও তিনি কিন্তু তার রব্বানি দর্শনকে প্রমোট করতে পারেন। উনি পরবর্তীকালে যে আইফ খানের কনভেনশন মুসলিম লীগের প্রেসিডেন্ট ছিলেন, এটা তো সরকারি দল, সেই দলেও তিনি রব্বানি দর্শনকে ওইভাবে প্রমোট করতে পারেননি। আমার নিজের মনে হয় এত বড় মানুষ, ওদের সম্পর্কে তো বলাও একটু কঠিন। ওনাদের জীবনের মধ্যেও অনেক আমার মনে হয় অসঙ্গতি ছিল। যেমন উনি রব্বানি দর্শনের কথা বলছেন, খেলাফতের রব্বানি পার্টির কথা বললেন, আবার তিনি মুসলিম লীগেও ফিরে এসেছেন। মুসলিম লীগ তো একটা লিবারেল বুর্জোয়া দল, সেটা তো ওই কাঠামোর বাইরে যাবে না, কারণ তো লিবারেল বুর্জোয়া যে আদর্শ, সেই আদর্শের ভিতরে পলিটিক্স করছে। সে কারণে রব্বানি দর্শন জনসম্পৃক্ত হতে পারেনি। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী উনি বলতেন খেলাফতের রব্বানির কথা, কিন্তু কাজে কর্মে তো ওনার আদর্শ ছিল সমস্ত। উনি তো ঠিক খেলাফতের রব্বানির আদর্শ প্রতিষ্ঠা করতে চাননি, মুখে বলতেন, কিন্তু ওনার ন্যাপ, ওনার আওয়ামী লীগের তো প্র্যাকটিক্যালি লিবারেল বুর্জোয়াদেরই দল। তার লিবারেল বুর্জোয়া কাঠামোর ভেতরে থেকে আপনি তো এরকম একটা রেডিক্যাল জিনিসকে বাস্তবায়িত করতে পারবেন না। এই জিনিস বাস্তবায়িত করতে হলে তো প্রফেসর আলী শরীয়তের মতো লোক দরকার। আর প্রফেসর আলী শরীয়তের আদর্শ প্রতিষ্ঠা করে কে? ইমাম খোমেনির মতো একজন জনসম্পৃক্ত রাজনীতি। এরকম মার্ক্স তো বড় তাত্ত্বিক ছিলেন, কিন্তু রাজনীতি করতে হলে উনি কতটা সাকসেসফুল হতেন আই এম ডাউটফুল। সেইটা সাকসেসফুল করেছিলেন লেনিন, কারণ উনি রাজনীতিবিদ ছিলেন। এই জিনিসটা বুঝতে হবে।
আমার মনে হয় এটা একটা কারণ, এটা একটা প্রধান কারণ আমার কাছে মনে হচ্ছে। আমার দ্বিতীয় যেটা একটা দৃষ্টি আকর্ষণের বিষয় হোস্টেল, সেটা হলো যে রব্বানি দর্শনের ভিতরে যে দর্শন ছিল, কনসেপ্ট ছিল মানবীয় ঐশী, তার জায়গাটা সালে যে গত 50 বছরে কি আমরা বলতে পারি যে ইসলামের একটা স্থূল ব্যাখ্যা, যেটা খারিজি রুটেড সালাফি ইসলামের যে মানে বাহ্যিক পদগুলি স্থূল ব্যাখ্যা কি আমাদের ওই রব্বানি দর্শনের জায়গাটাকে বেশি পিচ করতে পেরেছে। এই যে জনগণের মধ্যে ব্যাপকভাবে এই সালাফি চিন্তা অবচেতনভাবে ঢুকে যাওয়ার কারণে মানুষ ওই যে রব্বানি দর্শনের যে গভীর দর্শন ভিত্তিক যে মানুষের মনের ভিতরের প্রভাবটা কমে গেছে। আমি পয়েন্টটা বোঝাতে পারলাম। আমি আসলে এই ধরনের থিওলজিক্যাল প্রশ্নে একটু অস্বস্তি বোধ করি। আমি নিজেও আলেম না, সুতরাং এসব সম্পর্কে মতামত দেওয়া খুব কঠিন। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটা মতাদর্শ তো সবসময় মতাদর্শ থাকে না, অনেক এই মতাদর্শের পিছনে অনেক পলিটিক্যাল এজেন্ডা থাকে। এই পলিটিক্যাল এজেন্ডাও আবার আদর্শকে রাজনীতির আকারে তার মতো এজেন্ডার আকারে হাজির করে। হয়তো আপনি যেটা জানতে চাচ্ছেন সেটা সেরকমই ঘটেছে। এটা বলেন আপনি, ওদেরকে বলেন, কোনো অসুবিধা নেই, দাঁড়াই বলেন, সবাই শুনুন। আসসালামু আলাইকুম। ওহাবী দর্শন এই রব্বানি দর্শনকে বাধাগ্রস্ত করেছিল কিনা? আসলে যখন এই সমাজতন্ত্র আসে তখন এর বিপরীতে ছিল যেটা পুঁজিবাদ। তো পুঁজিবাদের আমরা এখন গণতন্ত্রের বিপরীতে নিয়েছি অনেকে সমর্থন, কিন্তু পুঁজিবাদের বিপরীতে সমর্থন এসেছে। তো যারা পুঁজিবাদী তারা আরব বিশ্বকে, মুসলিম বিশ্বকে প্রভাবিত করেছে যাতে সেখানে সমাজতন্ত্র ঢুকতে না পারে। আর এজন্য ইসলামটাকে এমন ভাবে উপস্থাপন করা হয়েছে যে পুঁজিবাদ হালাল হবে, সমাজতন্ত্র হালাল। এই ন্যারেটিভটা, এই বয়ানটা এই 50 বছর আমাদেরকে খাওয়ানো হয়েছে। ধন্যবাদ। কোশ্চেন শেষের দিকে খারাপ খারাপ কিছু বলছি? ইসলামিক বা ইসলামিক যারা বামপন্থী বা স্মার্ট ইনসাফের প্রশ্নে একটা পলিটিক্যাল রিকনসিলিয়েশন হতে হবে। বাস্তব ক্ষেত্রে আমরা যেটা দেখি যে যারা বামপন্থী রয়েছে বা মার্কসিস্ট তাদের মধ্যে হচ্ছে কালচারাল এক্সপেরিয়েন্স, আমার কিছু প্রগতিশীল কালচারগুলোতে তারা প্র্যাকটিস করে। এখন এই যে একটা মেজরিটি অংশের কালচার, মুসলিম কালচার এবং শহুরের বর্চুয়া এলিটের যে কালচার, এই কালচারাল ডিফারেন্স, কালচারাল জায়গায় হচ্ছে রিকনসিলিয়েশন দরকার আছে। যদি কালচারাল জায়গায় রিকনসিলিয়েশন না হয় তাহলে আমি যে পলিটিক্যাল অবজেক্টিভের কথা বলছি, এই পলিটিক্যাল মুভমেন্ট এটা ব্যাকফেল করবে আমাদের বাংলাদেশের কনফ্লিক্ট। তো কঠিন প্রশ্ন, দেখি চেষ্টা করি। খুব বড় একজন সমাজতাত্ত্বিক, তার নাম হচ্ছে আর্নেস্ট গেলনার, নাম শুনতে পারেন। ওনার এই কালচার নিয়ে অনেক কাজকর্ম আছে। গেলনার বলছেন কালচার দুই ধরনের, একটা হচ্ছে হাই কালচার, একটা লো কালচার। হাই কালচারটা কিরকম? শহরি কালচার, আরবান ক্লাসের কালচার, নাগরিক কালচার। এই নাগরিক কালচারটাই যে রাজনীতি উৎপাদন করে, সেটাই পুরো দেশকে নিয়ন্ত্রণ। আর লো কালচার যেটা হচ্ছে গ্রামীণ মানুষের কালচার, গ্রামীণ মানুষের লাইফ এক্সপিরিয়েন্সে যে কালচার থাকে সেই কালচার। কিন্তু সেই কালচার কিন্তু দেশ চালায়। তুমি প্রশ্ন করেছো আসলে রাজনীতির জায়গায় তুমি যেতে চাই না, কিন্তু রাজনীতি এসে চায়, সংস্কৃতির সাথে রাজনীতি ওতপ্রোতভাবে জড়িত। এই হাই কালচার
যারা নিয়ন্ত্রণ করছে, হ্যাঁ তোমার কথা সত্য, বাংলাদেশের প্রগতিশীল অংশ এই হাই কালচারকে নিয়ন্ত্রিত করে। আমাদের সায়নক বলো, বিচি বলো, এরা বাংলাদেশের হাই কালচারকে, বাংলাদেশের মিডিল ক্লাসের কালচারকে রিপ্রেজেন্ট করে। কিন্তু মুশকিল হচ্ছে এই কালচারকে সাধারণ মানুষ ঠিক বুঝতে পারে। সাধারণ মানুষের কাছে এটা খুব পরিচিত জিনিস। এই যেমন আমরা ইনসাফ কথাটা বললাম, এই ইনসাফ কথাটা আসলে সবাই বুঝতে। তুমি রিক্সাওয়ালার কাছে যাও, বলবা তুমি ইনসাফ করো, সে বুঝবে। কিন্তু এই ধর্ম নিরপেক্ষতা, সেকুলারিজম, সোশ্যালিজম, এগুলো কয়জনে বুঝবে? এটা তোমাদের মতো পড়ুয়া ছেলেরা বুঝবে। তো মানুষকে তো কানেক্ট করতে হবে। বাংলাদেশের যে হাই কালচার, আমি সবসময় বলে থাকি বাংলাদেশের মানুষ একরকম, তার কালচার হচ্ছে কলকাতা প্রভাবিত। কলকাতা প্রভাবিত যে কালচার, সেটা আমাদের ডমিনেট করছে। ঢাকার কালচারটা আমাদের কালচার। ঢাকার কালচারে তো মূর্ত হবে ওই সকালবেলায় পিতা কোরআন শরীফ পড়ছেন, তারপরে অফিসে যাবেন, এরকম একটা কালচার, তাই না? কিন্তু এই কালচার আমাদের নাগরিক কালচারের নাই। ওটা শান্তিনিকেতনের কালচার এসে আমাদের নাগরিক কালচারে ঢুকে পড়েছে। তো ওই কালচার আসলে বাংলাদেশের মানুষের কালচার, ওই হাই কালচার, ততদিন পর্যন্ত রিকনসিলিয়েশন হবে না। সবচেয়ে বড় কথা, এটা সত্য, বামপন্থীরা কিন্তু সংস্কৃতির চর্চা করে, এতে কোনো সন্দেহ নেই। তারা বহুদিন ধরে সংস্কৃতির জগতে কাজকর্ম করে, তারা লেখালেখি ভালোবাসে, তারা মিউজিক ভালোবাসে, সত্য কথা। কিন্তু মানুষকে কাছে টানার কালচার ওরা তৈরি করে, এই জন্যই তারা মানুষের কাছে যেতে পারে। এত বড় বড় বুদ্ধিজীবী, এত বড় বড় শিল্পী ওদের, কিন্তু তারপরে মানুষকে কানেক্ট কর যদি না করা যায়, তাহলে তো এই রাজনীতি ব্যর্থ হবে। এই কারণে আসলে এত প্রভাবশীল ব্যক্তিরা থাকা সত্ত্বেও সাকসেসফুল হয়নি। এই জায়গাটাও আমাদের ভাবতে হবে। এই পশ্চিমবঙ্গে তোমরা যদি যাও, দেখবা উত্তম সুচিত্রার ছবি, সন্ধ্যার গান, এটা ওখানকার হাই কালচার। কিন্তু ওটা আবার মিডল ক্লাস হিন্দুর কালচার। ওটা কিন্তু ইনকনসিস্টেন্ট কালচার না। শরৎচন্দ্রের উপন্যাস পড়ো, ওখানে একটা হিন্দু পরিবারের কাহিনী আছে। বিভূতিভূষণের উপন্যাস পড়ো, ওখানে একটা হিন্দু বাড়ির গল্পই আছে। পথের পাঁচালীতে একটা হিন্দু পাড়ার গল্প। ওইখানে হাই কালচারে লো কালচারে তফাৎ হয় না। এবং ওই কালচারটাও পশ্চিমবঙ্গের কমিউনিস্টরাই গ্রহণ করেছে। তারা কিন্তু রবীন্দ্রনাথকে গ্রহণ করেছে, কিন্তু রবীন্দ্রনাথ তো আমি বললাম সে কিন্তু কমিউনিস্ট বিরোধী ছিল। রবীন্দ্রনাথ ছিল সামন্ত বুর্জোয়া শ্রেণীর জায়গা থেকে তো রবীন্দ্রনাথ কমিউনিজমের বন্ধু হতে পারে। আর উনি নিজেই বলেছেন জমিদার প্রথা বাতিলের বিরুদ্ধে উনি লেখালেখি করেছেন। অমিয় চক্রবর্তী খুব বিখ্যাত কবি, ওনার নাম শুনতে পারেন, উনি ওনার সেক্রেটারি ছিলেন। তো উনাকে একবার অমিয় চক্রবর্তী বলছেন যে, গুরুদেব আপনার কিছু জমি জমা একটু গরিব দরিদ্র চাষাদের দিয়ে দিলে কি হবে? তো গুরুদেব বলছেন, ও মা, আমার রথিন তাহলে খাবে কি? রথিন মানে ওর ছেলে। এখন পশ্চিমবঙ্গের কমিউনিস্টরা তো ওই হাই কালচারকে, সামন্ত বুর্জোয়া কালচারকে গ্রহণ করেছে। এবং আসলে ওটা বামপন্থা কি না, এটাও আমার একটা সন্দেহ আছে। আর আমি একজন ক্ষুদ্র পাঠক, তোমাদের মতো একটা জ্ঞানীগুণী নই। আমার কাছে বাংলাদেশের মার্ক্সবাদটাকে একটা ইনকনসিস্টেন্ট মনে হয়। এটা ঠিক চে গুয়েভারার মার্ক্সবাদ নয়। এই কলকাতা প্রভাবিত মার্ক্সবাদ, এই মার্ক্সবাদ বাংলাদেশে অজনপ্রিয় হওয়ার একটা কারণ। বলেন, আমি এখানকার কিছু না। এই মা দিয়ে এই যে আমি কথা বলতে চাচ্ছি কি, আমার সৌভাগ্য যে আমি আজকে আপনাদের সাথে এই সময়টা ছিলাম। আমার সাথে ডক্টর হামিদের পরিচয় তো আলহামদুলিল্লাহ আমি আজকে অনেক এনরিচ হয়েছি এই প্রোগ্রাম। আলী শরীয়তের ব্যাপারে ডক্টর হামিদের যে স্ট্যান্ড, এখন আমি অত বড় চিন্তা করার সুযোগ আমার নেই। আমি ডক্টর হামিদের মতো এত জ্ঞানীগুণী ব্যক্তিও না। আল্লাহ তাকে আমাদের জন্য, এই জাতির জন্য
এই গ্রামটিকে নিঃসন্দেহে একটা গিফট হিসাবে পাচ্ছি। আমি আশা করবো ডক্টর ফাহমিদের এই কার্যক্রমগুলো চালু থাকবে। ডক্টর আলী শরীফ সম্পর্কে আপনাদেরকে বলি যে 1988 সালে কিন্তু আলী শরীফের একটা বুকলেট দেখা যায় 1988। এটা মনে আপনারা পেতেও পারেন। শেষের দিকে কালচার সম্পর্কে রবীন্দ্রনাথ তিনি কি সংস্থান দিচ্ছিলেন না, তাহলে কি ছিলেন? ওনার প্রজাদের মধ্যে 70% ছিল মুসলমান, কিন্তু লেখালেখিতে কোথাও মুসলমানদের জীবন, মুসলমানদের বাড়ি ঘর, শিক্ষা দীক্ষা এগুলো নিয়ে কথা আছে? আমার জানা মতে 2 জায়গায় 2টা মুসলমানদের কথা বলা হয়েছে। রবীন্দ্রনাথের সেই 7 খণ্ড রামায়ণ, এর একটা জায়গায় কি আপনারা অনেকেই হয়তো করেছেন, কাবুলিওয়ালা গল্প। কাবুলিওয়ালা গল্পের নায়ক কে বলতে পারবেন? আফগানিস্তানের একজন হ্যাঁ, বাগামাল রহমত। রহমত না? আচ্ছা, রহমতকে আলটিমেটলি রবীন্দ্রনাথ প্রমাণ করিয়েছেন যে সে ছিল খুনি। ওয়েল, একজন পাওয়া গেছে। দ্বিতীয়জন হচ্ছে আপনারা ওই রবীন্দ্রনাথের ছোট গল্প অথবা গল্পগুচ্ছ করবেন, যে ওখানে আছে গল্পটার নাম মুসলমানের গল্প। সেখানকার নায়ক কে? মুসলমান। সেখানকার নায়ক হলো হবির খান। হবির খান, এই গল্পটা বললে আপনারা দেখবেন যে হবির খান খুব ভালো মানুষ, সবই ঠিক আছে, কিন্তু মুসলমান সেটাও ঠিক। উনি মধুমুলা ডাকাতের হাত থেকে একটা ব্রাহ্মণ কন্যাকে উদ্ধার করেছেন। আপনারা খেয়াল করুন, ডাকাতটা মধুমুলা, সেখান থেকে হবির খান একটা ব্রাহ্মণ কন্যাকে উদ্ধার করেছে, এবং হবির খান অনেক ভালো জিনিস দেখিয়েছে। কারণ কি জানেন? কারণ হচ্ছে হবির খান বাবা রাজস্থান থেকে এক ব্রাহ্মণ কন্যাকে অপহরণ করে নিয়ে এসেছিল, এবং তারই গর্বে হবির খান জন্ম। তাই আচ্ছা, আমার হচ্ছে একটা কোশ্চেন আছে আর একটা অবজারভেশন আছে। প্রফেসর আলী শরীফের অনেক কথা আমরা বললাম আজকে, তো ওনার ব্যাপারে আমার খুব বেশি পড়াশোনা নেই, কিন্তু উনি সবসময় একটা মানে আমি জোর করছি একটা কথা উনি বলতেন যে মার্কস এবং লেনিন কখনো মানে তারা ধর্মকে খারিজ করছিল, কারণ হচ্ছে যে প্রোলেটারিয়েটদেরকে ছিল তাদেরকে শোষণ করার একটা তন্ত্র ছিল ধর্ম। এবং তিনি এক জায়গায় হয়তো লিখছিল যে ইসলামের যেই মুক্তি যে দিয়েছিল আর কি প্রোলেটারিয়েটদেরকে, সেটা যদি তারা পাইতো তাহলে হয়তো তারা মানে ধর্মকে সম্পূর্ণভাবে খারিজ করতো। এটা আপনারা শরীরে করলে যারা আছেন তাদের আর কি আমি বলতেছি আর কি। আর এখানে আলোচনার বাইরে যেই কালচার নিয়ে কথাটা আসলো, এখানে আমার একটা এডিশন আছে, সেটা হচ্ছে যে আপনি ইসলামের যে প্রসার সেটা দেখেন, কিংবা হচ্ছে যদি মানে আপনি মার্কসিস্ট আইডিওলজির প্রসার যখন দেখেন, এবং ক্যাপিটালিস্ট যেসব কি বলবো এটা মানে স্ট্যাটিক যেটা আছে, যে আপনাকে সবকিছু নিয়ে কথা বলবে, আপনি সবকিছু নিয়ে আন্দোলন করতে পারবেন, খালি আপনি ধনের মধ্যে হাত দিতে পারবেন না, মানে ক্যাপিটালের মধ্যে হাত দিতে পারবেন না। এই যে কালচার ওয়ার্ডটা লাগাই রাখছে যে তারা আমার কালচারের সাথে মিলে না, এ হলো গিয়ে রবীন্দ্রপন্থী আর আমি হচ্ছে গিয়ে নামাজ পড়ি, এই কালচার ওয়ার্ডটা কেন লাগাই রাখছে? যাতে আমরা কখনো আমাদেরকে অ্যাকচুয়ালি যারা শোষণ করতেছে তাদের কাছে কিছু বলতে না পারি, ঠিক না? কারণ আপনার শোষণের জায়গাটা যেটা হচ্ছে সব বারবার হচ্ছে মানুষজন বুঝতে পারছে, ঠিক আছে? আমাদের দেওবন্দ আন্দোলন বলেন, যেরকম আন্দোলন বলেন, সেটা ছিল সবসময় ইকোনমিক। তো ইকোনমিক শোষণের জায়গাটাকে ছেড়ে আমরা প্লিজ কালচারের দিকে না যাই, এটা হচ্ছে আমার আহ্বান থাকবে। এবং আমার প্রশ্ন যেটা থাকবে সেটা হচ্ছে, আপনি বললেন যে মৌলানা ভাসানীর পলিটিক্যাল জীবনের মধ্যে আপনি পালনবাদের সেরকম কোনো রকম প্র্যাকটিস দেখেন নাই, কিন্তু আমার পার্সোনাল যেই মানে বিশ্লেষণ সেটা হচ্ছে, ধরেন ফারাক্কাবাদের আন্দোলনের সময় তার খুব ফেমাস একটা কোট আছে, সেটা হচ্ছে উনি বলছিলেন যে ইন্ডিয়া ভাসানীর সাথে বলছিল যে ঠিক আছে আমরা ফারাক্কাবাদ দিই, কিন্তু প্রত্যেক কিউসেক কত হাজার কিউসেক পানির জন্য তোমাদেরকে আমরা কি টাকা দিই, ট্যাক্স দিই। তখন ভাসানী বলছিলেন যে ঠিক আছে আমাকে না হয় তুমি টাকা দিলা, কিন্তু এই জঙ্গলের যেসব প্রাণী যারা মারা যাবে তাদেরকে তুমি কিভাবে টাকা দিবে? তো এরকম আরো যদি আপনি তার যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের যেসব দর্শনগুলো ছিল, সেটা হচ্ছে মানুষজনকে যে হুকুমতের রব্বানিয়াতে মানে কিভাবে করে ঠেলা যায়, তাদেরকে প্রথমে ডিকলোনাইজ করবে এবং ডি ক্লাস করবে, এবং আস্তে আস্তে ওদেরকে তাদেরকে একটু মানে
খোদার দ্বারা যেসব কি বলবো সম্পদ আমাদের হাতে রয়েছে সেটা পালন করার জন্য শেখানোর যে আইডিওলজিটা ছিল। তা আমার কাছে মনে হচ্ছে যে ভাসানীর জীবনে পালনবাদের এবং হুকুমতে রব্বানিয়ার প্র্যাকটিস খুবই প্র্যাকটিক্যাল ভাবে ছিল। তো আমি আর কি এখানে একটু বুঝতে পারতেছি না আপনার কাছে কেন লাগে যে হুকুমতে রব্বানিয়ার প্র্যাকটিসটা ভাসানীর জীবনে ছিল না। থ্যাংক ইউ। প্রশ্নকর্তাকে ধন্যবাদ। ব্যক্তিগত জীবনে মৌলানা ভাসানী একজন নির্লোভ লোক ছিলেন। আপনারা তার পার্সোনাল লাইফ দেখেন, খুবই সাধারণ জীবনযাপন করতেন, খুবই একটা অনেস্ট লাইফ লিড। এবং আমাদের দেশের রাজনীতিবিদরা গতানুগতিকভাবে যা হয়, ওনার পার্সোনাল লাইফটা সেরকম ছিল না। এটা তো সত্য কথা, আপনারা জানেন। হয়তো ব্যক্তির জায়গা থেকে হয়তো আজাদ সোবানি যেমন ব্যক্তিগত জীবনে খুব বিনয়ী ছিলেন, খুব অনাড়ম্বর জীবনযাপন করতেন, সেরকম জায়গা থেকে মৌলানা ভাসানী হয়তো রব্বানি দর্শনকে চর্চা করেছেন ব্যক্তিগত জীবন। কিন্তু তিনি তো দুটো পার্টির প্রেসিডেন্ট ছিলেন, একটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা হচ্ছে ন্যায়। এই দুটো কিন্তু খেলাফতে রব্বানি চর্চা করেনি। আমি ওই জায়গা থেকে বলেছি এই কথাটি। ধন্যবাদ স্যার আজকের আলোচনার জন্য। আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে আজকে যে রাজনৈতিক ইসলামের কথা আসছে, আপনার আলোচনা থেকে আমরা জানলাম যে হচ্ছে পলিটিক্যাল ইসলামের নানান ধরন হতে পারে। আমরা যদি হচ্ছে বাংলাদেশে চিন্তা করি আর কি, তাহলে পলিটিক্যাল ইসলামের যদি রূপগুলো চিন্তা করি, এর মধ্যে কওমি আলেমদের মধ্যে আমরা এক ধরনের রাজনৈতিকতা দেখতে পাই। এর বাইরে হচ্ছে আমরা ওই জামাত ইসলাম, তাদের মধ্যে এক ধরনের রাজনৈতিক চিন্তা দেখতে পাই। এবং এর বাইরে আজকে যদি আমরা ওই রব্বানি দর্শনের আলোকে যেটাকে পলিটিক্যাল ইসলাম বলতে চাই, এই জায়গায় আমরা স্যার দেখছি যে রব্বানি দর্শনের মধ্য দিয়ে আবুল হাসেম সাহেবরা, মৌলানা ভাসানীরা তারা সমাজতন্ত্রের সাথে একটা বোঝাপড়া করছে। এর বিপরীতে মৌলানা মওদুদী তিনি হাকিমিয়াতের কথা বলতেছেন। তিনি হাকিমিয়াতের কথা বলে তিনি যে অর্থনৈতিক প্রস্তাব দিচ্ছেন আর কি তার ভাষায়, তিনি একই সাথে সমাজতন্ত্রকে আক্রমণ করছেন, আবার একই সাথে হচ্ছে পুঁজিবাদকে আক্রমণ করছেন। তিনি বলতেছেন যে ইসলাম যে অর্থনৈতিক প্রস্তাব করে সেটা হচ্ছে সমাজতান্ত্রিক না, পুঁজিবাদী হবে। আবার যখন অবশ্য সমাজতান্ত্রিকরা তার সমালোচনা করে, যেমন আমরা রিসেন্টলি দেখছি যে আলতাফ পারভেজ মাওলানার উপর যে বই লিখছেন, ওটাকে মাওলানার ইসলামের অর্থনীতিকে তিনি পুঁজিবাদী অর্থনীতি করেছেন। আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে এই খেলাফতের রব্বানির মধ্য দিয়ে যেই পলিটিক্যাল ইসলাম আসলো সেটা জনগণকে কানেক্ট করতে পারে নাই, কিন্তু তার হুকুম মাওলানার হাকিমিয়াতের মধ্য দিয়ে যে ইসলাম আসলো সেটা আমরা বলতে পারি রাব্বানিয়াতের চাইতে হাকিমিয়াত দর্শন মুসলমানদেরকে বা মুসলিমদের রাজনৈতিক চিন্তাকে আরো বেশি প্রভাবিত করছে। এজন্য মাওলানা ভাসানীর যারা লিগেসি বহন করতেছে, আমরা তাদের মধ্যে মানে মাওলানা ভাসানী যদি রব্বানিয়াত চর্চা কইরাও থাকে, কিন্তু তার লিগেসি যারা বহন করতেছে তার মধ্যে ইসলামের রাজনৈতিক সত্তা কতটুকু দেখতে পাইতেছি, এটা প্রশ্ন। আমার কোশ্চেনের জায়গা হইতেছে এই হাকিমিয়াত আর রব্বানিয়াত দর্শনের যে দ্বন্দ্ব, এইটার মধ্যে সমন্বয় কি সম্ভব? আর সমন্বয় না হইলে এই যে দুই ধারা রাজনৈতিক চর্চা আসছে, একটা কেন সফল, টু সাম এক্সটেন্ট সফল, আর এটা কেন জনসম্পৃক্ত হইতে পারে না? ধন্যবাদ। তোমার আসলে এক প্রশ্নের মধ্যে অনেক প্রশ্ন, আমি আসলে এটা এখন মিলাইতে কষ্ট হচ্ছে কোনটার উত্তর কি দিব। এখন মাওলানা মওদুদের যে হাকিমিয়াত, এটাও বেসড অন সোভারেনিটি অফ গড, আর মৌলানা আজাদ সোবানির যে রুবুবিয়্যাত, ওইটাও কিন্তু বেসড অন সোভারেনিটি অফ গড। দুটোকে দুইজন দুইভাবে ইডিওলজাইজ করেছেন, আদর্শায়িত করেছেন। উনি একরকমভাবে করেছেন, ইনি একরকম। কিন্তু মৌলিকভাবে এরা সোভারেনিটি অফ গডকে, এনলাইটেনমেন্টের বাইরে ইলহাম ভিত্তিক এক দর্শনকে দুজনেই ওন করেছেন। এটা আমার কাছে এদেরকে পড়ে শুনে যা মনে হয়েছে। দুই নম্বর বললা জনসম্পৃক্তির কথা। এখন ভোটের রাজনীতিতে তো জামাত ইসলাম সাকসেসফুল, সেটা তো আমি দৃশ্যমান যেটা সেটাই বলবো। আর ভোটের রাজনীতিতে রুবুবিয়তের রাজনীতি অনেকটা ব্যর্থই, বা এখন তো রব্বানি দর্শনের প্রভাব অনেকখানি স্তীমিত হয়ে গেছে, সেটা তো আমি আগেই বলেছি। আমার মনে হয় দুইটার মধ্যে বিরোধ করে লাভ নেই, কারণ মৌলানা মওদুদী যেমন ক্যাপিটালিজম সোশ্যালিজমের মোকাবেলা করেছেন, এরা যে ঠিক সোশ্যালিস্ট তা নয়, কিন্তু সোশ্যালিজমের মধ্যে
যে একটা ইকোনমিক ইনসাফের কথা ছিল, সেটা ইসলামিক কাঠামোর মধ্যে ব্যাখ্যা করেছে। ওনারা বলছেন তো এটা কোরআনের ভিতরে তো একটা সমতাবাদী সমাজের কথা আছে, কোরআন শরীফের ভিতরে আছে, এবং সেই সমতাবাদী সমাজকেই তারা ইউটিলাইজ করেছে। এটা হতে পারে সমকালীন বিশ্ব ব্যবস্থার যে রাজনীতি, এটা স্বাভাবিক, যে কোনো একজন মানুষ এই সমকালীন বিশ্ব ব্যবস্থার রাজনীতিতে প্রভাবিত হতেই পারে, হয়তো তারা কোনো না কোনোভাবে প্রভাবিত হয়েছে। কিন্তু এর মানে এই নয় যে ওদেরকে সোশ্যালিস্ট বলতে হবে। এই কথাই তো কথা বাড়ে, আসলে এইসব আলোচনা চলতেই থাকে, এটা যদি আমরা চাই সারা রাত চলতে পারে। এখন এই যে ইসলামিক সোশ্যালিজম, বা আমাদের মৌলানা ভাসানী যেটা বলতেন অনেক সময়, উনি তো আবু জার গিফারির খুব ভক্ত ছিলেন, মৌলানা ভাসানী, এবং আলী শরীয়তও উনিও খুব ভক্ত ছিলেন আবু জার গিফারির। এখন অনেক, আমি নাম বলছি না, অনেক মার্ক্সবাদী পণ্ডিত এই যে মৌলানার যে ইসলামী সমাজতন্ত্র, মানে ভাসানীর যে ইসলামী সমাজতন্ত্র, এটাকে আবার বলেছেন যে এটা বাম বিচ্যুতি। And how you will define it? অর্থোডক্স যারা মার্ক্সবাদী পণ্ডিত, তারা এই ইসলামী সমাজতন্ত্রকে বলছেন বাম বিচ্যুতি। আসলে ম্যান টু ম্যান যেমন ভেরি করে, চিন্তায় ভেরিয়েশন আছে না, এক্সপ্লানেশনও ভেরি করে। এখন এই যে সমাজতন্ত্র বা কমিউনিজম, মার্ক্স থেকে কি লেনিন পৃথক হয়ে যাননি? লেনিন থেকে কি ট্রটস্কি, প্লাখানভ পৃথক হয়ে যাননি? আবার ইউরো কমিউনিজম থেকে রুশ কমিউনিজম কি পৃথক না? এখন এটা তো ইন্টারপ্রিটেশনের ব্যাপার। তবে মৌলানা সুবহানী যে ইকোনমিক যে জাস্টিসের ব্যাপারটা, এটা আমি এখনো মনে করি যে এটা রেলিভেন্স এখনো ফুরিয়ে যায়নি। এবং সবচেয়ে বড় কথা, ওনারা তো সামন্তবাদ, সাম্রাজ্যবাদের বিরোধী ছিলেন। এই বিরোধিতার জায়গাটা তো এখনো রেলিভেন্ট আছে। আজকে সভ্য দুনিয়া, এনলাইটেনমেন্টের দুনিয়া, সেকুলার দুনিয়া গাজায় কি করছে, এটা কোন জিনিস দিয়ে ব্যাখ্যা করা যাবে? এনলাইটেনমেন্টের সাম্য, মানবিক মর্যাদা, ভ্রাতৃত্ব, সেই ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, সেই ফ্রেঞ্চ রেভলিউশনের কথা, ওটা দিয়ে এটা ব্যাখ্যা করা যায়? ইজ ইট সো ইজি? ফ্রান্স যে এত বড় রিভলিউশন করেছিল, এই ফ্রেঞ্চই তো ছিল আবার কলোনাইজার। আলজেরিয়াতে সে কি কাজ করেছে? 10 বছর ধরে স্বাধীনতার যুদ্ধ চলেছে। এই যে জা পল সার্ত্রে, বিখ্যাত দার্শনিক, উনি আগে মার্ক্সবাদী ছিলেন, পরে মার্ক্সবাদ ছেড়ে দেন, তো উনি তো আলজেরিয়ার রেভলিউশনের পক্ষে দাঁড়িয়েছেন। ফ্রান্স ফানোর মতো বড় যে চিন্তাবিদ, উনিও আলজেরিয়ান রেভলিউশনের পক্ষে দাঁড়িয়েছেন। ফ্রান্স কি করেছে? ফ্রান্সের যে এনলাইটেনমেন্টের বাণী লিবিয়ায় কোথায় গেল? সুতরাং এনলাইটেনমেন্ট কি শেষ কথা নয়। এই যে মৌলানা মওদুদি বা আজাদ সুবহানীরা যে বলেছেন যে ইলহাম ভিত্তিক যে নৈতিকতা, সেই নৈতিকতা যদি নতুন দিনের রাষ্ট্র প্রকল্পের ভিত্তি না হয়, তাহলে তো জুলুমের অবসান ঘটবে। তো পশ্চিমের এনলাইটেনমেন্টের এই চেহারা দেখে তো আমার তাই মনে। আমি পশ্চিমের বহু দেশ ঘুরেছি, তারা নিজেদের ভিতরে খুব ভালো, নিজেদের ভিতরে নিজেদের সিটিজেন রাইটস নিয়ে 100% একেবারে 100%। গাজার মানুষের রক্ত লাল না, নাকি ওদের রক্ত অন্য রঙে? তখন এনলাইটেনমেন্ট কই যায়? এসব প্রশ্নের উত্তর আমাদের খুঁজতে হবে। ইউরোপ মানেই একটা খুব বিশাল কিছু। হ্যাঁ, ইউরোপের অনেক অ্যাচিভমেন্ট আছে, কোনো সন্দেহ নেই, তার সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট অনেক কিছু। আমরা ইউরোপকে ছোট করব না, কিন্তু ইউরোপের তো সীমাবদ্ধতাও আছে। সেই সীমাবদ্ধতাগুলো বিবেচনা না করে আমরা কিভাবে আমাদের রাষ্ট্র প্রকল্পকে, আমাদের মানুষের মুক্তির যে কথা বলি, সে মুক্তির পথে হাঁটব? আমার মনে হয় আপনারা সবাই উত্তর পেয়েছেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে আমাদের এই অনুষ্ঠানে আজকে সময় দেওয়ার জন্য। আপনাদের সবাইকে কষ্ট করে উপস্থিত থাকার জন্য এবং সময় দেওয়ার জন্য ধন্যবাদ।